Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের 129তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবারের এই এপিসোডটি আমার জীবনের একটি অন্যতম মাইল ফলক হিসাবে রয়ে যাবে। কারণ হচ্ছে, এবারই আমি প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে থেকে একটি এপিসোড প্রচার করতে যাচ্ছি। আর বাংলাদেশের বাইরে বলতে এমন একটি জায়গা থেকে, যে জায়গাটি মুসলিমদের একটি হৃদয়ের স্পন্দন বলতে হবে। সেটি হচ্ছে মদিনা শহর। মসজিদে নববীর খুব কাছাকাছি জায়গায় আমি আছি এবং সেখান থেকে আজকের এপিসোডটি আপলোড করছি। প্রিয় লিসেনার্স, সাধারণত দেশের বাইরে আসলে আমি এপিসোডগুলো প্রচার করি না, কিন্তু আমি এমন একটি জায়গায় রয়েছি, এই জায়গার গুরুত্ব মাহাত্ম্য অনেক অনেক বেশি। প্রিয় লিসেনার্স, মদিনা নিয়ে নতুন করে বলবার কিছু নাই। মদিনাতে যিনি শুয়ে আছেন তার সম্পর্কেও নতুন করে বলবার কিছু নাই। আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন, আমি আমাদের মুসলিম ভাইদের পক্ষ থেকে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে আমাদের সকল লিসেনার যারা রয়েছেন মুসলিম, তাদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, আমি এই এপিসোডটি যখন আপলোড করছি, আসলে সত্যিকার অর্থে এই মুহূর্তে এপিসোড করার মতো অবস্থা আমার নাই। আর দেশের বাইরে আসলে সব কিছু এলোমেলো থাকে, আপনারা সেটা জানেন। তবুও এটা আমার জীবনের একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে যে মদিনা শহর থেকে আমি একটি এপিসোড প্রচার করেছি। মূলত এই জন্যই আজকের এপিসোডটি প্রচার করা। না হলে আমি হয়তোবা এপিসোডটি পরের বৃহস্পতিবার ইনশাল্লাহ প্রচার করতাম। আর এবারের এপিসোডে আমি 6টি ঘটনা দিতে পারবো না সঙ্গত কারণে, কারণ এগুলো গোছানো বা রেকর্ড করার মতো পরিবেশটা আমার এখন এই মুহূর্তে হাতে নেই। আমি যতটুকু পারছি আমি চেষ্টা করব সর্বোচ্চ 5টি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমার এই অক্ষমতাটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, চলুন কথা বাড়াবো না, ঘটনাতে চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার অনেকগুলো ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি। তার নাম মোহাম্মদ তাহমিদ, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। তার তো বেশ কয়েকটি ঘটনা আমরা প্রচার করেছি। লাস্ট বিজয় দিবস স্পেশাল এপিসোডেও তার ঘটনা প্রচারিত হয়েছে। তো চলুন, তিনি যে ঘটনা পাঠিয়েছেন সেই ঘটনাটি শুনে আসি। মূলত এই ঘটনার 3টা পার্ট রয়েছে, ভিন্ন ভিন্ন ঘটনা আর কি, 3টা ছোটো ছোটো ঘটনা মিলে একটি ঘটনা। তো এই ঘটনা মূলত উনি সংগ্রহ করেছেন ওনার চাচাতো ভাই আলামিনের কাছ থেকে। আর প্রথম যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আলামিন তার দাদির কাছ থেকে শুনেছিলেন। আর ঘটনাটি দাদির বাবার বাড়ির পাশেরই এক বাড়ির লোকের সাথে ঘটেছিল। আর যার সাথে ঘটেছিল উনি একজন কবিরাজ। শুধু তার সাথে ঘটেছে বা কবিরাজের সাথে ঘটেছে বিষয়টা এরকম না, তার পরিবারের লোকের সাথেও ঘটেছিল। আর ঘটনাটি দাদি স্বচক্ষে না দেখলেও তিনি একজন সাক্ষী বলা চলে। ঘটনাটির স্থান মোরেলগঞ্জ থানার দৈবজ্ঞ হাটি বাজারের পাশেরই একটা গ্রামে। আর সেই গ্রামের নামটি হচ্ছে জোকা গ্রাম। ঘটনাটির সঠিক সময় বলা মুশকিল। আগেকার সময় তো এরকম ক্যালেন্ডার দেখে দেখে মানুষ হিসাব করে রাখতেন না, তবে বলা চলে 1960-এর দশকের কোনো একটা সময় হবে আর কি। আর যে কবিরাজ মূলত এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন, তো তার নাম খুব একটা আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল আর কি, কারণ নামটা আসলে সংগ্রহ করতে পারেন নাই উনি। দাদিও আসলে ভুলে গেছেন অনেক দিন আগের কথা। আর উনি যে খুব বড় মাপের কবিরাজ ছিলেন, 10 গ্রামে তার খ্যাতি ছিল, বিষয়টা এরকম না। ছোটোখাটো একজন কবিরাজ ছিলেন, টুকটাক ঝাড়ফুঁক করতেন, জিন ভূত তাড়ানো, তারপরে মানুষের ঘর বাড়ি বন্ধ করে দেয়া, হাত চালান দেয়া, এই মানে একটু ছোটোখাটো কাজ যেগুলো আর কি। আর আগেকার দিনে কিন্তু ওই ওঝা কবিরাজদের কদরটা কিন্তু বেশ ভালোই ছিল গ্রামে। মানুষজন ডাক্তারের কাছে না গিয়ে এনাদের কাছেই দৌড়াতেন।
যেগুলো ডাক্তারি সমস্যা সেগুলো ডাক্তারের কাছে যেতেন না, ওঝা কবিরাজের কাছে দৌড়াতেন আর কি। তো এরকম তো অনেক লোকই আসে প্রতিনিয়ত। তো একদিন একজনের বাড়ি থেকে খবর আসে যে তার বাড়িতে কিছু প্যারানরমাল ঘটনা ঘটে চলছে, বাড়িটা বন্ধ করতে হবে। তো তিনি খবর পেয়ে তার মতো করে সেই ঠিকানায় রওনা করেন আর কি, এবং কিছুক্ষণ হাঁটার পর যথারীতি তিনি সেখানে পৌঁছেও যান। তো গ্রামের রাস্তা দিয়ে তার যেতে হতো, আর যে বাড়িটা তিনি বন্ধ করতে যান সেই বাড়িটা তার গ্রামের পাশের গ্রামেই ছিল, খুব যে দূরে ছিল তা না, একদম পাশের গ্রামেই। তো তিনি সেখানে পৌঁছে তার মতো করে বাড়ি বন্ধ করার জন্য কাজ শুরু করে দেন। তিনি সব কাজ ঠিকঠাক মতো সম্পূর্ণও করেন, কিন্তু একটা সমস্যা হয়ে যায়। সমস্যাটি হলো তিনি বাড়ি বন্ধ করার আগে নিজের শরীর বন্ধ করার কথা যে কোনো কারণেই হোক ভুলে গিয়েছিলেন আর কি। এমন ভুলটা সাধারণত কখনো হয় না, কিন্তু তার তখন মনেও পড়ে নাই যে উনি শরীর বন্ধ করতে ভুলে গিয়েছেন। তো উনি তো বাড়ি বন্ধ করেছেন, বাড়ি বন্ধ করে তার বাড়ির দিকে আবার রওনাও করেছেন। উনি বাড়িতে পৌঁছেও যান ঠিকঠাক মতো, প্রতিমধ্যে কোনো ঝামেলাও হয়নি। বিষয়টি কিন্তু আসলেই অবাক করার মতোই, কারণ তিনি শরীর বন্ধ না করে বাড়ি বন্ধ করলেন, তখন তার সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটলো না। তারপর যখন বাড়ির পথে রওনা করলেন তখনও কিন্তু রাত হয়ে গিয়েছিল, মোটামুটি এশার ওয়াক্ত পার হয়ে গিয়েছিল। এশার ওয়াক্ত বলতে এশার নামাজ হয়ে গিয়েছিল মসজিদে। পথেও তার সাথে কোনো ঘটনা ঘটেনি, আর তখনও কিন্তু ওনার মনে নাই যে উনি শরীর বন্ধ করেন নাই। উনি বাড়িতে পৌঁছে গিয়েছেন, এশার নামাজ জামাতে পড়তে পারেন নাই, উনি তো এমনি একা একা বাসায় গিয়ে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। তো বলে রাখা ভালো, ঘটনাটি যখন ঘটেছে তখন কিন্তু গরমের কাল, মানে গ্রীষ্মকাল। আর গ্রামের বাড়িগুলো তো এরকম আমাদের মতো এরকম বারান্দা থাকে না, যেটা থাকে সেটা হলো ওই বারান্দাগুলো অনেক খোলামেলা থাকে আর কি, ছোটোখাটো বারান্দা না, বেশ খোলামেলা। ঘরের দরজা খুললেই প্রথমে বারান্দা পড়ে, চারদিকে খোলা। গ্রামের দিনে মানে গরমের কালে কিন্তু গ্রাম এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে ওই বারান্দাগুলোতে রাতের বেলা মানুষ ঘুমায়। তো ওই রাত্রে উনি কী করেছেন, বারান্দায় ঘুমিয়েছেন, আর ওনার স্ত্রী ওনার পাশে ঘুমিয়েছেন বারান্দাতে। আর ওই অজপাড়াগায়ে তো আসলে ওই সময়ের 60-এর দশকের প্রেক্ষাপটে বিদ্যুতের কথা কল্পনাই করা যায় না। ওনারা তো ঘুমিয়েছেন, যথারীতি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ঘুম ভেঙে যায় কবিরাজের। তার ঘুম ভাঙে প্রচণ্ড এক আওয়াজে, এবং এই আওয়াজটা ছিল ঘোড়ার খুরের আওয়াজ। ঘোড়া দৌড়ালে ঘোড়ার পায়ের খুর থেকে যেরকম শব্দ হয় ওই রকম শব্দ হচ্ছে। তিনি তো ঘুম থেকে ধর্মর করে উঠে বসেন। শব্দ হচ্ছে কোথায়? ওনার স্ত্রী তখনও ঘুমাচ্ছেন, উনি কিন্তু এটা মানে ফিল করেননি, মানে ওনার স্ত্রী ফিল করেননি। আর শব্দ কিন্তু হয়ে যাচ্ছে, এবং শব্দ আস্তে 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 মনে হচ্ছে কাছে আসছে। হঠাৎ করে উনি দেখতে পান শত শত ঘোড়া, আর একটা ঘোড়ারও মাথা নাই। ওই ঘোড়াগুলোই দৌড়ায় আসছে ওনার বাড়ির দিকে, এবং দৌড়ে এসেই কি করলো, ওই ঘোড়াগুলো তাকে ক্রস করে, মানে তার শরীরের উপর দিয়ে গিয়ে তার স্ত্রীর শরীরের উপর দিয়ে ক্রস করে অদৃশ্য হয়ে যাচ্ছে, মানে একটা করে ক্রস করে অদৃশ্য হয়ে যায়। তো ওখান থেকে যে উনি সরে যাবেন সেই শক্তি ওনার ছিল না, মানে মুহূর্তের মধ্যে এই ঘটনাটি ঘটে গেছে। উনি শুধু তাকিয়ে দেখলেন, ঘোড়া যে তার শরীরের উপর দিয়ে চলে গেল, তার স্ত্রীর শরীরের উপর দিয়ে চলে গেল। ঘোড়ার খুরের আঘাত কিন্তু কারো লাগে নাই, মনে হচ্ছে একটা বাতাস চলে গেল এরকম আর কি, কিন্তু উনি দেখতে পাচ্ছেন। যখনই ঘোড়াগুলো পার হয়ে গেল, সবগুলো ঘোড়া অদৃশ্য হয়ে গেল, সাথে সাথে ওনার স্ত্রী ঘুমের ভিতরে ছটফট করতে থাকেন। ছটফট করতে করতেই একটা চিৎকার দিয়ে সাথে সাথে ওখানেই মারা যান। আর উনি যখনই দৃশ্যটা দেখেছেন সাথে সাথে উনি শরীর বন্ধ করে নেন, মানে ওনার স্ত্রীর মৃত্যু দেখার সাথে সাথে। আসলে এমনভাবে ঘটনাটা ঘটেছে আচমকা, উনি যে শরীর বন্ধ করবেন না কি করবেন আসলে এই বিষয়টাও বুঝতে পারেন নাই। আর উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ঘরের ভেতরে অন্য যারা লোকজন ছিল তারা বাইরে বের হয়ে আসে, এসে দেখে এই অবস্থা। নিজের চোখের সামনে ওনার স্ত্রীর এরকম ভয়ানক মৃত্যু দেখে উনি একদম বাকরুদ্ধ হয়ে যান। সকালবেলা আত্মীয় স্বজনরা আসেন, তার শ্বশুরবাড়ির লোকজন আসেন, সকলের উপস্থিতিতেই দাফন কাফন সম্পন্ন করা হয়। ওই কবিরাজের জ্বর আসে,
1 সপ্তাহের মধ্যে তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। মৃত্যুর আগে উনি ওই রাত্রের ভয়াবহ ঘটনা সবাইকে ওই জ্বর অবস্থাতেই বর্ণনা করেছিলেন। আর উনি এটাও বলেছিলেন যে পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন কেন এটা হয়েছে। ওনার ধারণা ছিল যে ওই সময় শরীর বন্ধ করে নেন নাই, এই কারণে হয়েছে। তবে এছাড়াও উনি আরও বেশ কয়েকটি বিষয় বলেন যে উনি তো ওনার কবিরাজি জীবনে অনেকের জিন ভূত ছাড়িয়েছেন, তো এই কারণে তো তার অনেক এই জিন শত্রু রয়েছে। হতে পারে সুযোগ বুঝে তারা আক্রমণ করেছে, অথবা উনি যেই বাড়িতে বন্ধ দেওয়ার জন্য গিয়েছিলেন সেখানে থাকা দুষ্টু জিনেরাও এভাবে এসে আক্রমণ করে তাদেরকে শেষ করে দিতে পারে। তবে উনি একদম নির্দিষ্ট করে বলতে পারেন নাই যে আসলে কী হয়েছে। তবে ওনার ধারণা যে ওই শরীর বন্ধ না করার কারণে উনি ওখানে গিয়ে রুকিয়া করেছিলেন, তার কারণে এটা হয়েছে। এটা ওনার মানে সবচেয়ে বেশি ধারণা আর কি। তো এই ঘটনা কিন্তু ওখানকার অনেক লোক ওনার মুখে শুনেছিলেন। তো এভাবেই কিন্তু এই দুইজনকে জিনেরা হত্যা করে। মূলত তার স্ত্রী তো সাথে সাথেই মারা যান, আর উনি মারা যান 7 দিনের মধ্যে। তো যারা কবিরাজি করেন আসলেই তাদেরকে অনেক সতর্ক থাকতে হয়। চাইলেও অনেক কাজ করা যায় না, আবার ছোটোখাটো ভুলেও ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন এবার আমরা চলে যাই আমাদের তাহমিদ ভাইয়ের পাঠানো ঘটনার দ্বিতীয় অংশে। এই ঘটনাটিও আলামিনের কাছ থেকে উনি সংগ্রহ করেছেন, যিনি তাহমিদ ভাই চাচাতো ভাই। আর ঘটনাটি এই আলামিনের দাদার সাথে ঘটেছিল। আর দাদার সাথে ঘটেছিল বিস্তারিত ঘটনাটা আলামিন ওরা আব্বুর কাছ থেকে শুনেছিলেন। তো আলামিনের দাদার নাম ছিল আব্দুল খালেক শেখ। ঘটনাটির সময়কাল 1971, মানে মুক্তিযুদ্ধের বছর। ওই সময় কিন্তু যুদ্ধ তখনও চলছিল। তো একদিন আব্দুল খালেক দাদার কাছে খবর আসে যে তার নিজ গ্রামেরই একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। আর যিনি শহীদ হয়েছেন তিনি এই আব্দুল খালেক দাদার ভাই হন, মানে একদম আপন ভাই না, চাচাতো ভাই বা এরকম কিছু একটা হবে আর কি। তো ওনার ডেড বডিটা অনেক কষ্টে বাড়িতে নিয়ে আসা সম্ভব হয়েছে। তো তার দাফন কাফন হবে। তো এই যে আব্দুল খালেক দাদা উনি থাকতেন বাগেরহাট সদরে। তো ওখান থেকে তো উনি আসবেন। তো যাই হোক, এই আব্দুল খালেক দাদা, সরি একটা জিনিস ভুল হয়ে গেল, যে ওই যিনি মারা গিয়েছেন উনি বাগেরহাট সদরের ওই দিকটাতে থাকতেন আর কি, কিন্তু আব্দুল খালেক দাদা উনি তো গ্রামের দিকে থাকতেন। তো খবর পেয়ে আব্দুল খালেক দাদা শহরের দিকে রওনা দেন বিকেলবেলা। আর শহরে ওনার মেয়েও থাকতো, ওনার মেয়ের বিয়ে হয়েছিল শহরে। তো ওই সময় তো এরকম একটা আধুনিক সিস্টেম ছিল না, তারপর আবার যুদ্ধ চলছিল, পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, ভয়ঙ্কর বিপদ আপদ হতে পারে। আর চলাচলের পথও খুব সংকীর্ণ, ইজিলি যাওয়া যায় না, ঘুরে ঘুরে যেতে হবে। তো আব্দুল খালেক দাদা তো রওনা করেছেন গ্রাম থেকে। অনেক কষ্টে উনি সেই মৃত বাড়িতে পৌঁছেও যান। যাওয়ার পর দাফন কাফনে অংশ নেন। জানাজা শেষ করে আবার রওনা হন সাইনবোর্ড নামক একটা জায়গার উদ্দেশ্যে, যেটা বাগেরহাট সদরের কোনো একটা জায়গা। তো সাইনবোর্ডে তার বড় মেয়ের বাসা ছিল। যদিও মৃতবাড়ির লোকজন রাত হয়ে যাওয়ার কারণে তাকে ওই রাতটা থেকে যেতে বলেছিলেন, কারণ হচ্ছে যুদ্ধ তো চলছে, কখন কোন বিপদ আপদ হয় বলা যায় না। তো উনি চিন্তা করেছেন তার মেয়ের বাড়ি তো এখান থেকে খুব বেশি দূরে না, তো উনি তার মেয়ের বাড়িতেই যাবেন। আর মৃত বাড়িতে তো আসলে আত্মীয় স্বজনরা বেশ কয়েকজন এসেছেন, আর বাড়িটাও ছোট ছিল। কোথায় থাকবেন, কি করবেন, এটা নিয়েও তো একটু ঝামেলা তো হয়, সবাই একটা বিব্রতকর পরিবেশ পরিস্থিতিতে পড়েন। এই জন্যই মূলত উনি চলে আসছিলেন, যেহেতু তার অপশন ছিল যাওয়ার, এই জন্য। তো উনি চিন্তা করেছেন তার মেয়ের বাড়িতে রাত্রে থাকবেন, সকালবেলা উনি বাড়ির দিকে রওনা দিবেন। আর পথঘাটে এই পাকিস্তানি আর্মির ভয় ছাড়া অন্য কোনো ভয়, ওই জিন ভূতের ভয়, এগুলো তো আসলে উনি মানে পাত্তাই দেন নাই। আর আগেকার দিনের মানুষরা কিন্তু অনেক সাহসী ছিলেন, রাতের বেলা চলাচল করতেন, বিশেষ করে গ্রামের মানুষরা। তো উনি ওই রাত্রেই রওনা করেন তার গন্তব্য সাইনবোর্ড নামক জায়গা, যেখানে তার মেয়ের বাড়ি। তো বলে রাখা ভালো, ওই রাতটা ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয় সব কিছু অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি সেই আলোতেই পথ চলতে লাগলেন। তো কিছু দূর আসার পর রাস্তার দুপাশে একটা জোড়া শ্মশান পড়ে।
আর ওই শ্মশানটা ছিল অনেক বড়, 2টা শ্মশানের মাঝখান দিয়েই রাস্তা চলে গিয়েছে। শোনা যায় যে ওই সময় ওই জায়গায় নাকি অনেকেই অনেক কিছু দেখে ভয় পেয়েছেন। অনেক বড় শ্মশান, কয়েক কিলোমিটার জায়গা জুড়ে, মানে নির্দিষ্ট জায়গায় না, ভিন্ন ভিন্ন জায়গায় মানুষ পোড়ায় আর কি ডেড বডিগুলো, এই জন্য বিস্তীর্ণ জায়গা নিয়ে এরকমটা হয়েছে আর কি। আর ওই 2 শ্মশানের পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন জায়গায় বাঁশঝাড় ছিল আর কি। মনে হচ্ছে যে এটা একটা ভূতের স্বর্গরাজ্য, মানে ওই সময়ের পরিবেশ পরিস্থিতি এমন ছিল আর কি। ওই সময়টাতে দিনের বেলাতেও ওই শ্মশানের পাশ দিয়ে মানুষ যেতে নাকি ভয় পেত। আব্দুল খালেক দাদা তো রাতেই যাচ্ছিলেন, তাও আবার মৃত বাড়ি থেকে ফিরেছেন। তো উনি রাতের আধারে চাঁদের মিটিমিটি আলোয় হাঁটতে হাঁটতে জোড়া শ্মশানের মাঝের রাস্তায় পৌঁছেও যান। প্রথম দিকে উনি অবশ্য কিছুই দেখতে পাননি। তিনি সরাসরি শ্মশানের ভেতর তাকানোর মতো সাহসও করছিলেন না, তবে উনি আরে আরে তাকাচ্ছিলেন। অনেক সময় আমরা মাথা সোজা রেখে চোখটা একটু সাইডে করে যেভাবে তাকাই না, দেখার চেষ্টা করি না, ওই রকম আর কি। তো বেশ খানিকক্ষণ হেঁটেছেন, তখনও অস্বাভাবিক কোনো কিছু আসলে উনি ফিল করেন নাই। হঠাৎ করে খচ 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 এরকম আওয়াজ ওনার কানে আসে। তো উনি কিন্তু ঘাড় ঘুরিয়ে ডানে বায়ে পেছনে কোনো দিকে তাকান নাই। উনি চিন্তা করলেন আওয়াজটা কোথা থেকে আসে। তখন ওনার কাছে মনে হলো ওনার হাতের বাম পাশ থেকে যে ঝোপের অংশ রয়েছে বা পাশারের মতো জায়গা, ওখান থেকে আসছে। তো উনি আর চোখে একটু দেখার চেষ্টা করেছেন। তো আর চোখে উনি যখন দেখার চেষ্টা করেন, তখন উনি দেখেন যে কোনো একটা অবয়ব 30-40 হাত লম্বা হবে আনুমানিক, শ্মশানের ভেতরে ঝোপঝাড়ের ভেতর দিয়ে ঠিক তার বরাবর হেঁটে চলছে। তো উনি আড়াআড়ি তো ভালো করে আসলে তাকান নাই, তো আড়াআড়িভাবে দেখেছেন। তো উনি ঘাড় ঘুরিয়ে তাকালে তো মুখোমুখি হয়ে যেতে পারে, এই জন্য এমন ভাব নিচ্ছেন যে উনি দেখেনি নাই। হঠাৎ করে ওনার হাতের ডান পাশে আবার একই রকমভাবে খচ 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 শব্দ এরকম হচ্ছে। উনি এবার মাথা সোজা রেখে আর চোখে তাকানোর চেষ্টা করেন। দেখেন একই দৃশ্য, ও পাশে যে ঝোপঝাড় রয়েছে ওটার ভিতর দিয়ে ঠিক একই উচ্চতার একটা অবয়ব হেঁটে চলছে। উনি চিন্তা করলেন যে বাম পাশের অবয়বটা কি ডান পাশে আসলো নাকি। তো উনি আর চোখে একবার বামে তাকান, ডানে তাকান, এবার নিশ্চিত হলেন না, একটা অবয়ব না, এখানে 2টো অবয়ব। রাস্তার দুপাশেই তো শ্মশান, আর ওনার ডানে বায়ে দুপাশেই এই একই আকৃতির 2টো অবয়ব ওনার বরাবর হেঁটে যাচ্ছে। তো উনি প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি এবার একটু মাথাটা ঘুরিয়েছেন, সামান্য একটু, একবারে আর চোখে তো খুব ভালো দেখা যায় না। এবার যেটা দেখতে পেলেন তা দেখে তো ওনার পিলে চমকে গেল। উনি দেখতে পেলেন এই যে অবয়ব 2টা, এই 2টার কোনোটারই মাথা নাই বলে মনে হচ্ছে, আর বুকের উপর 2টা চোখ জলজল করছে, লাল 2টো চোখ, আর মনে হচ্ছে ওই চোখের ভেতর থেকে আগুন বের হচ্ছে, এক ধরনের আলোক রশ্মি বের হচ্ছে ওই চোখের ভেতর থেকে, এমনটা মনে হচ্ছে ওই আলোতে ওরা পথ চলছে। তো তিনি দুপাশে এমন একটা জিনিস 2বার আর চোখে সামান্য মাথা ঘুরিয়ে যখন দেখেছেন, উনি চিন্তা করেছেন যে এখন আমি যদি দৌড় দিই তাহলে এই 2টা জিনিস বুঝে যাবে যে আমি ওদেরকে দেখেছি। হতে পারে যে এখানে ঘাড় মটকে দেবে, আবার আমি যদি বুঝতে দেই যে আমি ওদেরকে দেখেছি, হতে পারে যে ওরা আমাকে খেয়াল না করে ওরা ওদের মতো হেঁটে যাচ্ছে, আর ওদেরকে দেখার কারণে ওরা আমার উপর রাগান্বিত হতে পারে, যে কোনো বিষয়ই হতে পারে আর কি। এই জন্য এই আব্দুল খালেক দাদা মনে মনে যা দোয়া দুরুদ জানতেন পড়ছিলেন, শরীরে ফু দিচ্ছিলেন, আর উনি ওনার গতিতে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলেন। তবে ওনার কাছে মনে হচ্ছিল এই বুঝি ডান পাশ থেকে বাম পাশ থেকে এই অবয়ব 2টি এসে ওনার ঘাটটা মটকে দেয়। এমন একটা ভয়ের সিচুয়েশন ছিল, এটা আসলে মানুষকে বোঝানো খুবই মুশকিল। যে এই পরিবেশ পরিস্থিতিতে পড়েছে সেই জানে যে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু ভয়। আর উনি প্রত্যেকটা কদম ফেলছেন, মানে পদক্ষেপ নিচ্ছেন, সামনের দিকে আগাচ্ছেন, মনে হচ্ছে তার পরের পদক্ষেপটা, মানে তার পরের স্টেপটা আর উনি দিতে পারবেন না, তার আগেই এই ভয়ঙ্কর পিশাচ 2টি ওনার ঘাড় মটকে দেবে। তারপরেও আল্লাহর নাম নিয়ে উনি ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছিলেন। তো শ্মশানটা তো অনেক লম্বা, কয়েক কিলোমিটার জুড়ে ওই সময় ছিল আর কি। তো তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এইবারের মতো তুমি আমাকে বাঁচাই দাও আল্লাহ। তো
এরকম বলছেন, আবার জাদু আর কালাম জানতেন, সেটা করতেন, পড়া শেষ করে আবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এবার মতো বাঁচাই দাও। এইভাবে উনি শ্মশানের রাস্তাটা যখনই শেষ করেছেন তখন উনি দেখেন যে মানে ওই যে অবয়ব দুটো আসছিল এই দুটার নাই। এত দীর্ঘ একটা পথ এমন দুটো ভয়ঙ্কর মুন্ডহীন অবয়বের সাথে হাঁটতে হাঁটতে ওনার আসলে শরীরে আর শক্তি ছিল না। তারপরেও উনি আল্লাহর নাম দিয়ে প্রচণ্ড জোরে দিয়েছেন এক দৌড়, আর আলহামদুলিল্লাহ বলেছেন যে আল্লাহ এই পর্যন্ত তো বেঁচে গেছি। তো ওইখান থেকে দৌড় দিয়ে উনি অবশ্য ওনার মেয়ের বাড়ির সামনে এসে পড়েছেন, কারণ ওনার মেয়ের বাড়িটা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না। ওখানে এসে ডাকাডাকি করেছেন, তো বাড়ির সকলে বের হয়ে আসছেন, দেখেন যে উনি আসছেন, হাঁপাচ্ছেন। এই অবস্থা দেখে তো তার মেয়ের পরিবারের লোকজন আব্দুল খালেক দাদাকে ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়, মানে মেয়ের শ্বশুর বাড়ি আর কি, ওইটা আর কি, ওখানে বিয়ে হয়েছে আর কি। তো তখনকার কিছু কালচার ছিল, যেমন লোহা গরম করে পানি খাওয়ানো, গোয়াল ঘরের চারদিকে কয়েকবার ঘুরিয়ে আনা, এরকম কিছু কালচার ছিল আর কি। ঠিক কতবার গোয়াল ঘরের চারদিকে ঘুরিয়ে আনা হয়েছে তা আসলে জানা যায়নি। তো কি হয়েছে ওনাকে সব ঘটনা যখন জানতে চাওয়া হয় উনি সব ঘটনা খুলে বলেন। তো আলহামদুলিল্লাহ এরপরে আব্দুল খালেক দাদার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার পরে আরও প্রায় 30 বছর উনি জীবিত ছিলেন। তো আব্দুল খালেক দাদা এখন আর নাই, উনি পৃথিবী থেকে চলে গেছেন। আর যে শ্মশানটা বাগেরহাট থেকে সাইনবোর্ড আসতে পথে বাধ্য, এটা এখন কি অবস্থা, এটা আসলে ওইখানে যারা আমাদের লিসেনাররা রয়েছেন তারা বলতে পারবেন যে ওখানকার এখন বর্তমান কী অবস্থা আর কি। তো এখনকার কী অবস্থা আমাদের লিসেনাররা কিন্তু চাইলে জানাতে পারেন, ওখানকার ছবি চাইলে আমাদেরকে দিতে পারেন, আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। তো এখনকার পরিবেশ পরিস্থিতি যে চেঞ্জ হয়ে যাবে এটাই বাস্তব, তাই না? তো চলুন এবার তাহমিদ ভাইয়ের পাঠানো ঘটনা তৃতীয় অংশে চলে যাই। এই ঘটনাটিও বেশ আগের, 70 থেকে 80 বছর আগের ঘটনা। তো এই ঘটনাটা এই যে আব্দুল খালেক দাদা যার ঘটনা আমরা এতক্ষণ ধরে বললাম আর কি, এই আব্দুল খালেক দাদার বাবার সাথে ঘটেছিল। তো এই আব্দুল খালেক দাদার বাবার নাম ছিল আশরাফ আলী। আর যেহেতু অনেক দিন আগের ঘটনা, শুধু বলা যায় 70 থেকে 80 বছর আগের, এক্স্যাক্ট সালটা বলা যায় না। আর নাম ঠিকানা জানাটাও বেশ কষ্টকর ব্যাপার, যে এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত অন্য অন্য ব্যক্তিদের নাম। তো অনেক চেষ্টা করেছেন, শুধু দুজনের নাম জানতে পেরেছিলেন তাহমিদ ভাই। তো চলুন ঘটনাটা শুরু করি। তো আগেকার সময় চলাচলের অন্যতম কিন্তু মাধ্যম ছিল নৌকা, বিশেষ করে জলপথে যদি আমরা চলতে চাইতাম, বা ওই সময় তো আসলে এরকম চাকার যানবাহন বলতে যেটা বুঝি ইঞ্জিন চালিত যানবাহন, সেগুলো তো এরকম ছিল না, মানুষ পায়ে হেঁটেই পথ চলতো, আর নৌপথে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতো। এই জন্যই কিন্তু এই নৌকাটা অন্যতম জনপ্রিয় একটা মাধ্যম ছিল। তো এখন এই আশরাফ আলীর ঘটনাটা বলবো, আব্দুল খালেক দাদার পিতা। তো এই যে আশরাফ আলী, তিনি একদিন নৌকায় করে দুপুরের দিকে বাগেরহাট সদরে রওনা করেন। তো গ্রাম থেকে খাল বেয়ে নদী, তারপর নদী বেয়ে সরাসরি বাগেরহাট শহরে যাওয়া যেত। তখনকার সময় তো এরকম রাস্তা টাস্তা এরকম এত কিছু ছিল না, নৌকা বেয়ে যাওয়াটাই ওই সময় সহজ ছিল আর কি। তো এই আশরাফ আলী যথারীতি বাগেরহাট রওনা করেন নৌকা নিয়ে। তো যেতে যেতে ঠিকঠাকভাবে পৌঁছেও যান। তারপর ওনার কাজবাজ শেষ করে আবারও নৌকা নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল রওনা করতে করতেই। আর বাগেরহাট সদর থেকে বাড়ি পৌঁছাতে কমপক্ষে ঘন্টা দুয়েক তো লেগেই যেত। আর রাত 10টা 11টা, মানে কিন্তু ওই সময় প্রেক্ষাপট অনেক রাত, তো এরকম রাত হয়ে গিয়েছিল। গ্রামের সব কিছু নীরব, নিস্তব্ধতা চারদিকে বিরাজ করছে। তো এই আশরাফ আলী উনি রওনা করে বাড়ির কাছাকাছি পৌঁছেও যান। এ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু বাড়ির কাছাকাছি এসে ঘটে এক অন্য ঘটনা। তো ওখানে কিছু মুসলিম বাড়ি, তারপরে কিছু হিন্দু বাড়ি পাশাপাশি ছিল আর কি। সবার মধ্যে খুব ভালো সম্পর্কও ছিল, বা এখনও আছে। তো ওই সময় ওই হিন্দু পরিবারের একজন ভদ্রলোক মারা যায়, তার নাম ছিল ঘেনু। আর এই ঘেনুর ছেলের নাম ছিল, ঘেনুর ছেলের ছেলে আর কি, ছেলের নাম না, ছেলের নাম ছিল গোবিন্দ। গোবিন্দ এখনও জীবিত আছেন, তার ছেলে মেয়েও আছে। তো মানে গোবিন্দ দাদা ছিলেন হচ্ছে ঘেনু আর কি।
তো এই ঘেনু নামের লোকটি দিনের বেলাতেই মারা গিয়েছেন স্বাভাবিকভাবেই। তো হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী তাকে দাহ করা হয়। আর যখন দাহ করা হয় তখনও কিন্তু এই আমাদের আশরাফ আলী দাদা যিনি, উনি কিন্তু তখনও রওনা করেন নাই বাগেরহাটের উদ্দেশ্যে। উনি শুনেছিলেন যে ঘেনু মারা গেছেন আর কি। তো তাকে দাহ করার পরে ওই বাগেরহাট রওনা করেছিলেন আর কি। উনি দেখেন নাই, শুনেছিলেন মারা গেছে, দাহ করা হচ্ছে, এই আর কি। তো আশরাফ আলী যখন উনি বাড়ির কাছাকাছি পৌঁছে যান, তো উনি তো খাল ধরে নৌকা বেয়ে আসছিলেন। তো ওই বাড়ির কাছাকাছি কিন্তু ওনার একটা ছোট শ্মশান ছিল আর কি, যেখানে ওই ঘেনুকে পোড়ানো হয়েছিল। তো এই আশরাফ আলী দাদা উনি কিন্তু বেশ সাহসীও ছিলেন। আর এই ঘেনুর সাথে হয়তো বা তার কোনো একটা পূর্ব শত্রুতা ছিল, বা ঘেনুর প্রতি তার খুব রাগ ছিল, হতে পারে এরকম কিছু একটা। তো উনি কি করেছেন, উনি সোজা বাড়ি না গিয়ে ওই শ্মশানের দিকে গিয়েছেন। মানুষ তো রাতের বেলা শ্মশানটা এড়িয়ে চলে, কিন্তু উনি ওই শ্মশানের দিকে এগিয়ে গিয়েছেন। তো শ্মশানের দিকে এগিয়ে যাওয়ার পর উনি করেছেন একটা খুব আপত্তিকর কাজ। এই যে লাশ দাহ করার পর লাশের শরীরের কিছু অংশ কিন্তু সহজে পড়ে না, এটা রয়ে যায়। ওটা পোড়ানোর জন্য অনেক সময় লাগে, অনেক খড়ি লাগে। মানুষের শরীরের একটি বিশেষ অঙ্গ, এটা এই যে নাভির কাছের যেই নাড়ি যেগুলো রয়েছে, এগুলো কিন্তু সহজে পুড়তে চায় না। তো তখন কি করে, ওগুলো মাটিতে পুঁতে ফেলে অথবা কোনো একটা বিশেষ জায়গায় রেখে দেওয়া হয়। তো এই আশরাফ আলী দাদা কী করেছেন, ওই শ্মশানের কাছে গিয়ে দেখেছেন যে একটা কলসের মতো আছে, মাটির কলস। উনি বুঝতে পেরেছেন যে ঘেনুকে দাহ করার পর এই মাটির কলস বা ঠিলার মধ্যে এই ঘেনুর নাভিসহ আরও কিছু কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে। তো উনি কী করেছেন, ওই কলসে বেশ কয়েকবার লাথি মেরেছেন আর বলেছেন, ঘেনু ওরে ঘেনু রে, ঘেনু ঘেনু, এরকম করে সে হাসাহাসি করছে। আর এরপরে উনি কী করেছেন, ওই ঠিলা মাটির কলসে আরও জোরে মেরেছেন লাথি। ওই মাটির কলসটা গড়িয়ে পড়ে গেছে ওই পাশের খালে। এরপর উনি আবার বাড়িতে চলে আসেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। তো রাত তখন আনুমানিক 2টা-3টা বাজে। হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠ এই আশরাফ আলী দাদার বাড়ির সামনে এসে হুঙ্কার দিতে থাকে, বলতে থাকে, আশরাফ আলী রে, আজকের মতো বেঁচে গেলি। আমি ছিলাম না বলে তুই কাজটা করতে পারছিস। আমি যদি থাকতাম না, তাহলে তোর ঘাটটা মোটকে শ্মশানের মাটির ভিতরে পুঁতে রাখতাম। এমন বিকট আওয়াজ 3 থেকে 4 বার করেছে। তারপর একদম নিস্তব্ধ হয়ে যায়। আশরাফ আলী যে উনি শুধু একাই শোয়া অবস্থাতেই এই আওয়াজ শুনেছিলেন তা না, ওই পরিবারের যত লোক ছিল সবারই ঘুম ভেঙে গিয়েছিল এই ভয়ঙ্কর আওয়াজে। পরের দিন সকালবেলা আশরাফ আলীকে এক হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। এরপর উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে হুজুর তাকে খুব করে বকাঝকা করেছিলেন এই কারণে যে আশরাফ, তুমি এই কাজটা কীভাবে করতে পারলা? ঘেনুর সাথে তোমার কোনো মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর তার ডেড বডির উপরে বা তার শরীরের কোনো অঙ্গের উপর তো তুমি সেটা দেখাতে পারো না। আর এক ধর্মের রীতিনীতি অনুযায়ী তাকে এভাবে করা হয়েছে, সেখানে গিয়ে তুমি সেটা অপমান করা মানে হচ্ছে তুমি তোমার নিজের ধর্মকে ছোট করছো। আর এই কাজটা তুমি কিভাবে করলা? এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এইভাবে উনি অনেক বকাঝকা করেছিলেন। বকাঝকা বলতে কি, এটা আসলে উপদেশমূলক রাগারাগি, এটাকে বকাঝকা বলা যায় না বা গালিগালাজ বলা যায় না। এটা মূলত আমরা অনেক সময় উপদেশ দিয়ে রাগ করে বলি না, ওই রকম। এরপরে আসলে এই আশরাফ আলী দাদা উনি ওনার ভুল বুঝতে পেরেছিলেন এবং খুবই অনুতপ্ত হয়েছিলেন এই ঘটনার জন্য। তো এরপরে উনি কখনোই এই ধরনের অ্যাক্টিভিটিস করেননি। তবে এই ঘটনা ঘটার পর ওনার সাথে পরবর্তীতে অন্য কোনো ভয়ের ঘটনা ঘটেনি। উনি স্বাভাবিকভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তবে উনি মারা গিয়েছেন এখন থেকেও আরও প্রায় 50 বছর আগে। তো এটি ছিল ঘটনা। তো এই 3টি ঘটনাই তাহমিদ ভাই ওনার চাচাতো ভাই আলামিনের কাছ থেকে সংগ্রহ করেছেন। তো আমার কাছে কিন্তু 3টি ঘটনাই ভালো লেগেছে। আমি জানি না লিসেনারদের কাছে কেমন লেগেছে। আমি আশা করব 3টি ঘটনায় লিসেনারদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, এই যে শেষ ঘটনা, এই যে ঘেনুর ঘটনায় একটা বিষয় আমরা বললাম যে মানুষের শরীরের একটি অংশ
সহজে পোড়ানো যায় না। এই অংশটা পোড়ানো যায় না তা না, পোড়ানো যায়, সেক্ষেত্রে অনেক সময় নিয়ে পোড়াতে হয়। সেটা হচ্ছে শরীরের নাভির এই অংশটা। তো এইটা নিয়ে আমাদের পরবর্তী ঘটনার শিরোনাম আমরা দিয়েছি বটতলা ঘাটের পিশাচ। চলুন এই রিলেটেড, মানে এই অংশ রিলেটেড আরও একটি ঘটনা আমরা এখন শুনে আসি। তো এই ঘটনাটি আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শহীদুল ইসলাম। ওনার বাড়ি নরসিংদী জেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারী বটেশ্বরের পাশের গ্রাম সুজাতপুরে, যেখানে 2500 বছর পূর্বে বসতি থাকবে, সেখানে অসংখ্য ঘটনা থাকবে, এটাই তো স্বাভাবিক। একটা সময় ওনাদের গ্রামে অনেক হিন্দু ধর্মাবলম্বী লোকদের বসবাস ছিল, বসতভিটা ছিল। এখনও বেশ কিছু পরিবার বসবাস করে। তাদের পূর্বপুরুষরা ভারতে চলে গিয়েছিলেন বিভিন্ন সময়, যাওয়ার সময় জমি জমা বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন অনেকেই। তো তারা চলে গেলেও তাদের নামে এখনও 3-4টি বড় বড় বাগ বা বাগান ওনাদের গ্রামে রয়েছে। তারিণীর বাগ, চণ্ডাল বাগ, হেনাপুরীর বাগ, কৃষ্ণার বাগ, এরকম আর কি। তো এসব নিয়েও কিন্তু অনেক কাহিনী রয়েছে। তো এসব জায়গায় দিনের বেলাতেও মানুষ চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। আর বটতলা ঘাট এসব জায়গার পাশেই, 10 থেকে 15 মিনিটের পথ। এখন অবশ্য বটতলা ঘাটে নদীও নেই, বটগাছও নেই, অথচ বটতলা ঘাট নামটা রয়ে গেছে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা জাম গাছ, আর নদী ভরাট হয়ে যাওয়ার উপর হয়েছে এখন ধান ক্ষেত। আজকের ঘটনাটা মূলত এই বটতলা ঘাট আর তার আশেপাশের রাস্তাকে নিয়ে। এই রাস্তাটা 2টি গ্রামকে সংযুক্ত করেছে। তো ঘটনাটি যেই চাচা বর্ণনা করেছেন, তার বাবার বন্ধুদের সাথে ঘটনাটি ঘটেছিল। তো সেই চাচার ভাষ্য অনুযায়ী আমরা যদি ঘটনাটি বর্ণনা করি, যে ওই চাচার বাবা, তো তার বাবা সহ 3 বন্ধু ছিল। তখন অবশ্যই চাচা জন্ম নেন নাই, 1950 সালের দিকে হবে ঘটনা, বা আশেপাশে হবে, এক্স্যাক্ট সালটা আসলে বলা যায় না। তো ওই চাচার বাবা যেমন সাহসী ছিলেন, তার বন্ধুরাও কিন্তু সাহসী ছিলেন। বৈশাখ মাসে বৃষ্টি এলে বটতলা ঘাটে মাছ ধরতে যেতেন। উজানে আসা মাছগুলি অল্প পানিতে আটকা পড়ত, কারণ জমি ঢালু হওয়ায় পানি নেমে যেত। আবার ওনার বাবার 2 বন্ধু, তার নাম হচ্ছে সাত্তার এবং মোর্শেদ, এনারা দুজনে ছিল বেশ কৌতূহলী। কোনো সম্পর্ক, মানে কোনো কিছু সম্পর্কে যদি কোনো তথ্য পেতেন, সেই জায়গাটা মানে ভিজিট না করা পর্যন্ত, বা সেই তথ্য যাচাই বাছাই না করা পর্যন্ত তাদের ঘুম হতো না, এমন একটা অবস্থা। তো এটা তাদের একটা নেশার মতো হয়ে গিয়েছিল। তো একদিন তারা শুনতে পান এক হিন্দু ভদ্রলোক মারা গেছেন, তাকে সন্ধ্যায় শ্মশানে দাহ করা হবে। এই সাত্তার বলছেন যে একটা তথ্য, মানে তথ্য বলতে কি, এটা ওনার জানা রয়েছে, সেটা হলো মাছ ধরতে গেলে যদি কেউ এই মৃত মানুষ যাকে দাহ করা হয়েছে, দাহ করার পরে যে নাভির অংশ তো পোড়ানো যায় না, বা পোড়াতে তো বললাম যে পোড়ানো যায়, কিন্তু অনেক সময় লাগে। তো এই জন্য করে কি, এটা মাটিতে দাফন করে ফেলে বা কোনো একটা বিশেষ জায়গায় রেখে দেয়, পরবর্তীতে একটা রিচুয়াল মেনে দাফন করে। তো বলেছেন যে এই জিনিসটা সাথে নিয়ে মাছ ধরতে গেলে নাকি অনেক মাছ পাওয়া যায়। তখন এই আর এক বন্ধু বলতেছে যে দূর বেটা, এসব মিথ্যা কথা, আমিও একবার এরকম নিয়ে গেছিলাম, কিন্তু কোনো মাছ পাই নাই, পরে যেই জিনিস যেই জায়গায় ছিল সেখানে রেখে আসছি। এসব ভুয়া কথা, এসব ঝামেলায় জড়ানোর দরকার নেই, আর এই কাজটা ভালোও হবে না, এটা মোটেও উচিত না। তখন দেখা গেল যে কেউ সম্মতি দেয়, কেউ দেয় না। এর মধ্যে ওই যে যিনি আঙ্কেল, যার বাবার বন্ধু আর কি, 2 জন, মোর্শেদ এবং সাত্তার, তো ওনার বাবা তো চুপ করে আছেন, উনি আসলে এসব ঝামেলায় খুব একটা যেতে চান না। এর মধ্যে এই যে সাত্তার যিনি, উনি বলছেন যে আচ্ছা চল কবিরাজের বাড়ি যাই, কবিরাজের বাড়ি গিয়ে জিজ্ঞেস করি এতে কাজ হয় কি না, আর কী করলে কাজ হবে সেটা আমরা শুনে আসি। কারণ এত মানুষ কি একসাথে মিথ্যা কথা বলবে নাকি? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হয়েছে যে তুই নিয়ে গেছিস, কাজ হয় নাই, কি করলে কাজ হবে। তো
তিনজন মিলে করছেন কি, এক কবিরাজের কাছে গেছেন আর কি। কবিরাজের বাড়ি খুব বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। তো সেই কবিরাজের কাছে যাওয়ার পর তো কবিরাজকে ডাক দিছেন। কবিরাজ বের হয়ে আসছে, এসে দেখে এই চ্যাংরা বয়স্ক 3টা ছেলে দাঁড়ায় আছেন। তখন বলছে, এই বাবারা তোমরা কী চাও, কার অসুখ? তখন এই যে মোর্শেদ যিনি বলছেন যে না, কারো অসুখ না, আপনার কাছে একটা অন্য কাজে আসছি। তখন ওই কবিরাজ বলতেছে যে বুঝছি, এই তোমরা চ্যাংরা পোলাপান কী কাজে আসছো? নিশ্চয়ই কোনো মহিলার উপরে কালো জাদু করার জন্য আসছো, যে কেউ কোনো মহিলাকে দেখে পছন্দ হয়েছে কারো, এখন তাকে বিয়ে করবা, এই জন্য আসছো তাবিজ নিতে। তখন বলছে না না, এরকম কিছু না, আমরা অন্য কাজে আসছি। তখন ওই কবিরাজ বলতেছে, যে কাজে আসো বাবু, তোমাদের মতিগতি সুবিধার মনে হচ্ছে না, আমি কোনো জাদু টাদু করতে পারবো না, আমি কালো জাদু করা ছেড়ে দিছি, আমি এখন এগুলো করি না। তখন বলতেছে যে আসলে আমরা আসছি অন্য একটা বিষয় নিয়ে, আমরা মূলত মাছ ধরা সংক্রান্ত কাজে আসছি, কারো ক্ষতির উদ্দেশ্যে আসলে আমরা আসিনি। তখন কবিরাজ বলে যে কী বলো তো ব্যাপারটা? তখন বলে যে এই কি ব্যাপার, এই জিনিস সাথে নিয়ে গেলে নাকি মাছ বেশি পাওয়া যায়। তখন উনি বলেন যে আসলে এটা কিন্তু ছেলে খেলা না, তথ্যটা সত্য, তবে একটু অসাবধান হলে কিন্তু বিপদ হতে পারে। আর এমনিতেই তো বটতলা ঘাটে অনেক মাছ পাওয়া যায়, তা তোমাদের বাবু এসব ঝামেলা করার দরকারটা কি? যাও, এমনিতেই মাছ পাওয়া, যাও। এদিকে যে সাত্তার, এ তো আর নড়ে না, কিন্তু ওদিকে মোর্শেদ আর ওই যে আঙ্কেল ঘটনা বলেছেন তার বাবা, তাদের কিন্তু এগুলো তো ওরকম আগ্রহ নেই। তো সাত্তারের প্রবল জোরাজোরিতে একটা পর্যায়ে কবিরাজ বলেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস দিচ্ছি, তবে মনে রেখো, যেই ডেড বডিটা দাহ করা হবে সেখানে যদি বেল কাঠ বা চন্দন কাঠের অংশ দিয়ে চিতা সাজানো হয়, তাহলেই শুধু আমার দেয় মাদুলিটা ওখানে রেখে আসবা, অন্যথায় কিন্তু এই মাদুলিগুলো কাজ করবে না। এখন এই মাদুলিটা রাখা কি 4টিখানি কথা? এখন সাত্তার তো ওই চিতা সাজানোর সময় ওখানে দাঁড়িয়ে আছে, যখন চিতা সাজাবে আর কি, কিন্তু ওখানে এই মাদুলি রেখে আসবে কিভাবে? অনেক চেষ্টা করেও কিন্তু সুযোগ পাচ্ছিল না, কারণ সাত্তার তো মুসলিম, আর চিতা সাজানোর ওখানে সে যাবে, বিষয়টা কীরকম হয় না? তো এখন হয়েছে কি, ওইখানে আর একটা ছেলে আছে, সেই ছেলেটা হিন্দু ছিল, তার নাম ছিল হলো মিনু। এই ছেলেটা সারাদিন এই দেশি মদ, তারপরে তারি বলে, তারিটা হচ্ছে এই যে তাল গাছের এক ধরনের রস, যেটা সকালবেলা তালের রস নামানোর পরে দিনের বেলা যে অংশটা আসলে পড়ে, মানে যে রসটা পড়ে, এটাকে অনেকে তারি বলে, বা ওই রাতে পড়া তালের রসটা দিয়েও তারি তৈরি করা হয়। তো এরকম গাঁজা, তারি, ভাং এগুলো খেয়ে পড়ে থাকতো সারাক্ষণ, মানে লোকজন জানতো যে এই নেশাটা করে আর কি। তো এই মিনুকে সাত্তার বলে যে রে মিনু, এই যে এই কাজটা কর, এই জিনিসটা ওখানে গিয়ে রেখে আয়। তবে সাত্তার এটা দেখেছিল ওখানে চন্দন কাঠ না দিলেও বেল কাঠ দেওয়া হয়েছে, এই কারণে ওই মিনুকে বলছিল যে তুই দিয়ে আয়, তোকে তারি দেব, তারি। মিনু তো শুনে একদম আনন্দে আত্মহারা, তার কি আর এই সমস্ত বিষয়ের জ্ঞান আছে? মিনু কি করেছে, সে যেহেতু হিন্দু, সে টুপ করে ওই চিতার কাছাকাছি একটা জায়গায় ওই মাদুলিটা রেখে আসছে। তবে কবিরাজ বলে দিয়েছিল যে এই মাদুলিতে একটা জিন রয়েছে, এই জিনটা তোমাদেরকে কোনো হত্যাকারী জিন বা শ্মশানের যেই হত্যাকারী জিন থাকে, তোমাদের উপর আক্রমণ করতে পারে, তার থেকে তোমাদেরকে রক্ষা করবে। তো এগুলো কিন্তু বলে দিয়েছিলেন। আর এই যে আঙ্কেল ঘটনা বলেছেন, তার বাবা এবং মোর্শেদ জিন, এই কথা শোনার পর তারা কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিলেন। কারণ হলো, এই সাত্তার বিয়ে করেছে কয়েক মাস, যদি কোনো অঘটন হয়ে যায়, আর তারা বন্ধু হিসাবে জানতো ব্যাপারটা, তখন তো তার স্ত্রী বা অন্য গ্রামের অন্য লোকজন এই বিষয়টা নিয়ে অনেক তুলকালাম ঘটনা ঘটায় ফেলবে। আবার মোর্শেদ শহরে যাবে, তার একটা কাজ পেয়েছে সে, বা একটা চাকরি পেয়েছে সেখানে জয়েন করতে। এখন সবাই এই ব্যাপারটা নিয়ে আসলে অতটা মানে যতটা উদ্বিগ্ন, কিন্তু সাত্তারের মধ্যে এটা না। সাত্তারকে বারবার রিকোয়েস্ট করেছে যে সাত্তার কাজটা করিস না, নতুন বিয়ে করছিস, না জানি কোন ঝামেলা হয়, খুব বিপদ হতে পারে, তোর উপর বিপদ না আসলে তোর বউর উপর আসতে পারে। তখন সাত্তার সারে দৌড়, আমার বউ গেছে বাপের বাড়ি, কয়েকদিন পর আসবে, আর এই সুযোগে আমি এই কাজটা করি।
এখন কি আর করা, তাকে তো আসলে কোনোভাবে বোঝানো যায় না, এই জন্য কিন্তু সাত্তারই এই কাজটা করেছে আর কি। কিন্তু অন্য দুইজন তার এই কাজের সাথে সম্মতি বা সংযুক্ত সরাসরি ছিল না, তারা নিষেধ করেছিল। আর বলা হয়েছিল যে এই কাজটা হয়ে যাওয়ার পর পূর্ণিমার রাতে যেন রাত গভীর হলে এ সাত্তার বেরিয়ে পড়ে কাজে, কেন তার সাথে কিন্তু অন্য কেউ যাওয়া যাবে না, এই কাজে একজনকেই যেতে হয়, মানে একজনই মাছ ধরতে যাবে আর কি। তো যথারীতি সব কাজ সম্পন্ন হয়। তো সাত্তার বেরিয়ে পড়ে তার কাজে, সে একাই যাচ্ছে। আশেপাশে শুধু ঝিঝি পোকার ডাক। তার মনে এত সাহস থাকার পরও একটু ভয় কিন্তু কাজ করছে। অনিশ্চিত কিছু একটা ভাবতে ভাবতে সে শ্মশানে পৌঁছায়। চারদিকে স্তব্ধ পরিবেশের মাঝে মরা পোড়ানোর এক তিক্ত গন্ধ তার নাকে আসতে লাগলো। সে মনে মনে ভাবলো, আচ্ছা মরা তো পোড়ানো হয়েছে আরও 2 দিন আগে, তো ভালোভাবে তো পুড়েও গেছে, এত বিশ্রী গন্ধ কেন আসছে? এই 2 দিনের মধ্যে তো ওখানে অন্য কোনো মরা পোড়ানো হয় নাই। তো সে ওই চিতা যেখানে পোড়ানো হয়েছিল ওই ডেড বডিটা যত কাছে যায়, আর সেই গন্ধটা ততই ঝাঁঝালো হতে থাকে। অজান্তেই তার হাত পা কাঁপতে শুরু করলো। সে মূলত ওখানে গিয়েছে ওই যে সেই শরীর অংশটা আনার জন্য, যেটা পোড়ানো যায় না। সে তো কাছাকাছি যাচ্ছে, কিন্তু কেন যেন তার শরীরটা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে তার হৃৎপিণ্ড যেভাবে ধুকধুক করছে, শরীরের হাড়গুলোও ওই হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে টক্কর দিয়ে কাঁপাকাঁপি শুরু করেছে। হৃৎপিণ্ডের বাইরে অংশে যদি হাড় না থাকতো বা আমাদের বডির এই খাঁচা না থাকতো, তাহলে হয়তো বা হৃৎপিণ্ড কাঁপতে কাঁপতে বের হয়ে আসতো যে কোনো সময়। এরকম একটা স্পন্দন তার হচ্ছিল। কিন্তু স্পন্দন হচ্ছিল ঠিক আছে, সে যে খুব ভয় পেয়েছে বিষয়টা এরকমও না। হঠাৎ একটা শেয়াল ডেকে ওঠে। শেয়াল কিন্তু একবার ডেকে থামে না, কিছুটা সময় ধরে ডাকে, কিন্তু হঠাৎ করে একটা ডাক দেওয়ার পরপরই শেয়াল থেমে যায়। তো হঠাৎ করে এরকম শেয়ালের ডাক দেওয়ার কারণে এই সাত্তার উনি চিৎকার দিয়ে উঠেছেন। তবে ওনার চিৎকারের পরে আর কোনো শেয়ালের ডাক উনি শোনেন নাই। ঝিঝি পোকার আওয়াজ কিন্তু তখন ছিল, কিন্তু হঠাৎ করে ঝিঝি পোকার আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে, একটা পর্যায়ে থেমেও যায় সেই আওয়াজ। ওখান থেকে শ্মশান, মানে উনি যেখান থেকে আসছেন শ্মশানটা তো বেশ খানিকটা দূরে, আর ওই শ্মশানের আশেপাশে কিন্তু কোনো ঘরবাড়ি নাই, ঘরবাড়ি কিন্তু শ্মশান থেকে অনেক দূরে। উনি যদি ভয়ে চিৎকার দেন বা এখানে কোনো প্রবলেমও হয়, সেই চিৎকারে কোনো লাভ হবে না। যেহেতু এত দূর চলেই আসছেন, এখন কাজ তো করতেই হবে। উনি কি করেছেন, ওই যে যেখানে ছাইটাই পড়ে আছে ওইখানে হাত দিয়ে নাড়াচাড়া শুরু করছে যে ওইখানে কিছু আছে কিনা, বা উনি যেটা খুঁজছেন সেটা আছে কিনা, কিন্তু না, খুঁজে পাওয়া যাচ্ছে না। অজানা এক আতঙ্কে তার শরীর কিন্তু ঘামতে থাকে। রাতের এই ঠান্ডা পরিবেশেও তার কপাল বেয়ে কিন্তু পানি পড়ছে। হাত ঘেমে যাওয়ার জন্য তার হাতে তো ভিজে গেছে, আর যে ছাইয়ের ভিতরে হাত নড়াচড়া করছেন তার হাতে কিন্তু ছাই লেগে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করছেন সে, কিন্তু না, সে তার কাঙ্ক্ষিত বস্তুটা পেল না। সিদ্ধান্ত নিল সে বাড়িতে ফেরত যাবে। হঠাৎ করে মনে হলো, আরে এই পাশে কি, এটা তো একটা কলস, নিশ্চয়ের মধ্যে কিছু একটা আছে। কলসটা খুব সুন্দর করে এক পাশে বসিয়ে রাখা। তখন বুঝতে পারলো এই কলসের মধ্যেই হয়তোবা রেখে গিয়েছে ওই জিনিসটা। তো এই যে সাত্তার ধীরে ধীরে সেটার কাছে গেল। সাত্তার সেটা কি করলো, একটু হাতে নিয়ে দেখলো যে না, খুব একটা ভারী না, একটু নাড়াচাড়া করলো, মনে হলো ওটার ভিতরে কিছু একটা আছে। তো ওটা কি করেছে, সাত্তার ওই উপর করেছে। উপর করার পরে ঠং করে একটা শব্দ হলো, মানে আড়াআড়িভাবে কোনো একটা জিনিস আটকে গেছে ভেতরে। তখন সাত্তার দেখতে পেল যে একটা হাড় ওর ভিতরে রাখা ছিল, যখন উপর করেছে আসলে কলসের মুখ তো সংকীর্ণ, ওখানে আটকে গেছে, একবারে বের হয়নি, আর ওইটার সাথে আর একটা জিনিস আটকে গেছে। তখন সাত্তার বুঝতে পারলো যে তার কাঙ্ক্ষিত জিনিস সে পেয়ে গেছে। সে ওই কলসের মধ্যে হাত দিয়ে ওই হাড় একটা জিনিস ধরেছে, আর হচ্ছে আর একটা জিনিস তার হাতে পড়েছে আর কি, নরম নরম লেগেছে। বুঝতে পারলো যে এটাই সেই জিনিস, যে জিনিসটা পোড়ানো সম্ভব হয়নি। সে ওইটা নিয়ে ওই কলস ওখানে রেখেই দিয়েছে এক ভৌ দৌড়। তখন কিন্তু রাতের 3 ভাগের 1.5 ভাগ শেষ। কোনো ধরনের কোনো ভৌতিক ঘটনা ছাড়াই সেখান থেকে সে বাড়িতে ফেরত আসে।
আর সাধারণত এই ধরনের ঘটনাগুলোতে আমরা কী শুনি, যে ফেরত আসছে, পেছন থেকে অনেক পরিচিত জনের আওয়াজ, যে পরিচিত আওয়াজে ডাকছে অথবা ভয়ঙ্কর আওয়াজে ডাকছে বা বিভিন্ন ধরনের পশু পাখি ডাকছে। না, কোনো ধরনের কোনো ভৌতিক ঘটনাই ওখানে ঘটেনি। সে বাড়িতে ফেরত আসে, বাড়িতে এসেই সে গোসল করে একটা মশাল তৈরি করেছে। এত কষ্ট করে শ্মশান থেকে জিনিসটা নিয়ে আসলো, এটার কার্যকারিতা তো পরীক্ষা করতেই হবে, রাত পোহানোর মতো দেরি করা যাবে না। সে মশাল তৈরি করে একটা বর্ষা মানে টেটা এটা নিয়ে আর মাছ ধরার কিছু জিনিস নিয়ে সে বটতলা ঘাটের দিকে রওনা দিয়েছে। খুব কাছাকাছি ছিল বটতলা ঘাট। তো মাছ ধরার উদ্দেশ্য নিয়ে সে ওখানে গিয়েছে। ওখানে ওই ক্ষেত ছিল, তো ওই ক্ষেতের মধ্যে হাঁটু পানির থেকেও কম পানি ছিল। তবে পানিটা এতটাই স্বচ্ছ ছিল যে কাদায় ধান গাছের কাটা গোড়া পর্যন্ত দেখা যাচ্ছিল, বা ধান গাছের যে গোছা সেটাও দেখা যাচ্ছিল। তো কিছুক্ষণ সে বর্ষা টর্ষা চালালো, আগের মতোই বড় কয়েকটা সরপুটি, শিং, ট্যাংরা এগুলো পেয়েছে, কিন্তু বড় কোনো মাছ পেল না। সাত্তার নিজেই বলতে লাগলো যে না রে, এই কবিরাজের তন্ত্রে মন্ত্রে কোনো কাজ হলো না, কালকে কবিরাজের কাছে গিয়ে মজা দেখাবো যে তার কথা মতো এত কষ্ট করে কাজটা করলাম, এত ঝুঁকি নিয়ে গেলাম, অথচ কোনো কাজই হলো না। সেই আগের মতোই সরপুটি, ট্যাংরা, শিং এগুলো পাচ্ছি, কী আর করা, আসছি যখন আজকের মতো আপাতত মাছ ধরি। হঠাৎ করে সে বড় একটা শব্দ শুনতে পেল। তো সাত্তার আশেপাশে ভালো করে পর্যবেক্ষণ করলো, কোনো শেয়াল বা অন্য কোনো কিছু পানিতে লাফ দেয়নি তো। তাহলে আওয়াজটা কিসের হলো? তাহলে কি বড় কোনো মাছ? সাত্তার কী করলো, সে মশাল নিয়ে সামনের দিকে এগোতে থাকে। সামনের দিকে আগানোর পর সে দেখে 14 থেকে 15 কেজি ওজনের বিশাল এক বোয়াল নড়াচড়া করছে। ধান ক্ষেতের এক পাশে হাঁটু পরিমাণ পানি আছে, এমন একটা নালা। তো এরকম একটা নালায় এই বোয়াল মাছটা রয়েছে, হয়তোবা অল্প পানিতে আটকা পড়েছে। সাত্তার কিছুক্ষণ সময় নিয়ে বর্ষাটা তাক করলো। প্রথমবার এই বর্ষাটা বোয়ালের লেজের একটু উপরে লেগেছে। সাত্তার সর্বোচ্চ চেষ্টা করে ধরে রাখার জন্য, কিন্তু তেজি বোয়াল তার শরীর ঝাপটানোর জন্য বর্ষা থেকে আসলে বেরিয়ে যায়। আহতও হয়েছে বোয়ালটা। আশেপাশে স্বচ্ছ পানি নিমিষেই ঘোলা হয়ে যায়। সাত্তার আশেপাশে ওই বোয়ালটা মশাল নিয়ে খুঁজতে থাকে। লেজে আঘাত পাওয়ায় বোয়ালের শরীর থেকে তো রক্ত বেরিয়েছিল, কিছু কিছু জায়গায় রক্ত রয়েছে, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল বোয়ালটা কোন দিকে গেছে। আর আহত হওয়ার কারণে বোয়ালটা আসলে খুব বেশি দূর যেতেও পারেনি। একটা লম্বা তাল গাছের গোড়ায় কিছুটা পানি রয়েছে একটু নিচের দিকে, ওই জায়গাতে বোয়ালটাকে দেখতে পায়। এবার কিন্তু সে নিখুঁতভাবে বর্ষাটা তাক করে এবং ছুঁড়েও মারে। এবার কিন্তু বোয়ালের মাঝ বরাবর গিয়ে বর্ষাটা লেগেছে। আর লাগার পর বোয়াল তো সর্বশক্তি দিয়ে ছোটার চেষ্টা করবেই, কিন্তু সাত্তার কি করেছে, ওটাকে বিধিয়েই রেখেছে, চাপ দিয়ে ধরে রেখেছে। তো একটা পর্যায়ে বোয়াল মারা যায় স্বাভাবিকভাবেই। তখন ওই বোয়ালটাকে দড়ি দিয়ে ওই মুখের কাছে শক্ত করে বেঁধে সাত্তার পানির উপরে তুলে নিয়ে আসে। সাত্তারও বেশ ক্লান্ত হয়ে গেছে। সে বোয়ালটাকে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাবে, ঠিক সেই সময়ই রাস্তার এক কোণা থেকে একজন ডাক দিয়ে ওঠে, কি রে সাত্তার, কই যাস? এটা শোনার পর সাত্তার পিছন দিকে তাকালো, অথচ তার বিন্দুমাত্র ওই সময় মনে আসে নাই যে এত রাত্রে এখানে তো কারো অস্তিত্ব থাকার কথা না। তো সাত্তার দেখে একটা লোক আলখেল্লা জাতীয় কিছু একটা পরে আছে, বা পর্যন্ত ঢাকা, কাপড়টা সাদাও না, আবার অন্য কি কালার মনে হচ্ছে, কালো, হয়তো ডিফারেন্ট কালার হতে পারে, কিন্তু রাত্রেবেলা কালো মনে হচ্ছে। তো ওই যে বললো যে কিরে সাত্তার, কোথায় যাস? তো সাত্তার আবার বলে ওঠে, হ্যাঁ আমি সাত্তার। তো এত রাত্রে বাবু তুমি এখানে কি করো? আমাকে ডাকাডাকি করছো কেন? তোমার গলা তো শুনে মনে হচ্ছে যে তুমি আমার পরিচিত না, তুমি এই গ্রামেরও না, তোমার বাড়ি কই? তো একথা বলছে, বলার পর কোনো উত্তর আসে না। তো একথা বলার পর সাত্তার আবার সে যখনই বাড়ির দিকে রওনা শুরু করবে, হঠাৎ করে দেখে মানে তার সামনে ওই অভাবটা দাঁড়িয়ে আছে, তার থেকে সর্বোচ্চ 10 হাত সামনে। ওই অবয়বটা তার থেকে কিন্তু বেশ খানিকটা দূরে ছিল, মানে অপোজিট ডিরেকশনে ছিল। যখন ঘুরে তার বাড়ির দিকে রওনা দিয়েছে, কারণ ডাক্তার ছিল পেছন দিক থেকে, মানে তাল গাছের ওই দিকটা থেকে। তো সে যখন তার বাড়ির দিকে রওনা দিয়েছে, তখনই কিন্তু হঠাৎ করে সামনে চলে আসছে।
আর এত অল্প সময়ের মধ্যে এই জিনিসটা কিভাবে তার সামনে চলে আসলো? সাত্তার হঠাৎ করে জিনিসটা দেখে কিন্তু কিছুটা পেছন দিকে সরে যাওয়ার চেষ্টা করেছিল। অনেক সময় আমরা ভয় পেয়ে কিছুটা পেছন দিকে সরে যাই না, ঠিক এমনটা। আর এইভাবে পেছন দিকে সরে যেতে গিয়ে সাত্তার পানিতে পড়ে গেছে। সাত্তার ভেবে পাচ্ছে না যে ঘাড় ঘোরানোর ওই সময়টুকুতে একটা লোক কিভাবে রাস্তা থেকে 3-4টা ধান ক্ষেত পার করে তার কাছে এসে পড়বে। সে লোকটার পায়ের কাছে তাকালো, কিন্তু আলখেল্লার কারণে পা দেখা যাচ্ছে না, চেহারাটা কাপড় দিয়ে ঢাকা। আবার সাত্তার আশেপাশে বিশ্রী আর তিক্ত গন্ধ অনুভব করতে লাগলো। এরই মধ্যে সাত্তার উঠে দাঁড়ায়। তো উঠে দাঁড়ানোর পর ওই তিক্ত গন্ধের কারণে সাত্তারের তো বমি আসার মতো অবস্থা। সাত্তার বুঝতে আসে আর তার বাকি থাকে না, তার সাথে খারাপ একটা কিছু হতে যাচ্ছে। তো লোকটা আবার বলছে, কী রে সাত্তার, ভয় পেয়েছিস আমাকে দেখে? তো এটা যখন বললো, এটা শোনার পর আসলে সাত্তার বুঝতে পারছে এটা কি মানুষ না মানুষ না। মনে হচ্ছে মানুষ, আবার মনে হচ্ছে মানুষ না। কেউ তাকে ভয় দেখাচ্ছে নাকি? এমন তো হতে পারে যে দুষ্টু বাচ্চারা ভয় দেখাচ্ছে, আবার এমনও হতে পারে তার 2 বন্ধু ভয় দেখাচ্ছে। তারা জানতো যে সে এখানে আসবে, মজা করতেই পারে বন্ধু বান্ধব। হতে পারে এক বন্ধু ওখানে ছিল আর এক বন্ধু পেছনে ছিল, একবার ডাক দিয়ে ও সরে গেছে আর একটা পিছনে চলে আসছে। তো আসলে উনি কনফিউজড হয়ে গেছেন আসলে ব্যাপারটা কি হচ্ছে। তো ওই লোকটা যখন বললো, কিরে সাত্তার, ভয় পেয়েছিস? তো সাত্তার তো আসলে এই কণ্ঠটা চেনে না, তার বন্ধুরা কণ্ঠ চেঞ্জ করে বলতে পারে। যে যাই হোক, সাত্তার তো কনফিউজ, তো আসলে বুঝতে পারছিলেন না। তো সাত্তার জবাব দেওয়ার আগেই আর একটা প্রশ্ন করে, যে রে সাত্তার, তোর কাঁধে কি রে, বোয়াল নাকি? সাত্তার এবার মনে সাহস নিয়ে বলল, হ্যাঁ, বেশ বড় একটা বোয়াল। আর ভয় পাবো কেন আপনাকে দেখে? হাতে বর্ষা আছে না? তখন ওই অবয়বটা বিশ্রী হাসি দিল এবং বলল, অনেক দিন হলো কোনো বোয়াল খাই না রে, বোয়ালটা আমায় দিয়ে দে। সাত্তার বলল, না হে বাপু, তোমাকে বোয়াল দিতে পারবো না। কালকে আমার বাড়িতে রান্না হবে, তোমার নিমন্ত্রণ থাকলো, এসে খেয়ে যেও। তখন ওই লোকটা রাগী গলায় বলল, তা হবে না, তুই আমাকে এখনই বোয়ালটা দিয়ে দে। সাত্তার বলল, এই পানিতে এত বড় মাছ আবার কবে পাবো? তা তো আর জানি না। আমাদের গ্রামে আকরাম নামে একটা লোক ছিল, সে বছর 2 আগে একটা বড় গজার পাইছিল। তারপরে আমি আজকে এত বড় একটা বোয়াল পেলাম, আমি তো তোমাকে এটা দিচ্ছি না। ওই লোকটা বলল, বোয়াল তো আমি নেবই। এই বলে সে এগোতে লাগলো, আর তিক্ত গন্ধটাও বাড়তে লাগলো। সাত্তার, সে বলল, আর এক পা এগোলে কিন্তু বর্ষা দিয়ে তোর বুক ফুটো করে দেবো, খবরদার সামনে আগাবি না। এ কথা বলার পর ওই লোকটা সাত্তারের উপর আক্রমণ করে বসলো। শুরু হয়ে গেল ধস্তাধস্তি। আসলে বর্ষাটা তার দিকে নিক্ষেপ করার আসলে সময় সুযোগ পায় নাই। তো সাত্তার যখন অনুভব করলো যে লোকটা তাকে ধরেছে, ওই লোকটার শরীর প্রচণ্ড ঠান্ডা। এত ঠান্ডা কোনো মানুষের শরীর হতে পারে না। তবে হ্যাঁ, অনেক সময় ঠান্ডার ভিতরে কাজ করলে কিন্তু মানুষের হাত ঠান্ডা হয়ে যায়। অনেক সময় দেখি না যে আমাদের হাত ঠান্ডা হয়ে যায়, হাত মোজা যদি হাত থেকে খুলে ফেলি শীতের মধ্যে হাত ঠান্ডা হয়ে যায়, বা বরফ যদি ধরে রাখি হাত ঠান্ডা হয়ে যায়, এরকম হাত ঠান্ডা হতে পারে। আর তখন অবশ্য গরমকাল ছিল না, তো এরকম হাত ঠান্ডা হতে পারে। এই কারণে এইটা যে অশরীরী কিছু, ওইটা একবার মনে হয়, একবার হয় না। এইভাবে তার কিন্তু মূল বিষয়টা বুঝতে দেরি হয়ে যায়। এমনও তো হতে পারে যে গ্রামে কিন্তু এরকম দুষ্ট লোকজন থাকে না, মানুষকে ভয় দেখায়, এটাও হতে পারে। আর এতক্ষণ যত ধরনের ঘটনা ঘটছিল, তাতে করে উনি তো কনফিউজড, মানে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। আর একবার মনে হয় এটা মানুষ, একবার মানুষ না। তো এই যে একটা কনফিউশন তার মধ্যে ছিল, এটাই কিন্তু তার একটা বড় ভুল ছিল। আবার ওই যে ধস্তাধস্তি হচ্ছিল, সাত্তার কিছুটা সময়ের জন্য একটু দূরে সরে গিয়েছিল একবার। তার হাতে কিন্তু তখন বর্ষাটা ছিল। এখন চিন্তা করছে যে এইবার এই লোকটাকে বর্ষা মারার মতো একটা সুযোগ পেয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এটা যদি সত্যি মানুষ হয়, এখন যদি এর বুকে আমি বর্ষা মারি, তাহলে তো কেস টেস হয়ে যাবে, জেলখানায় যেতে হবে। এই জন্য 1-2 সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে এই সাত্তার কী করেছে, ওই লোকটার পা বরাবর তাক করেছে, যে পায়ে মারলে তো সমস্যা নাই, এমনি বিচার সালিশ হবে, বোঝা যাবে যে কে আমার উপর আক্রমণ করতে আসছিল। কিন্তু বুকে মারলে তো, মেরে ফেললে তো অন্যরকম ঘটনা ঘটবে। তো উনি কী করেছেন,
পায়ের দিকে তাক করে পায়েই মেরেছেন। যখনই পায়ের দিকে বর্ষা মেরেছেন, বর্ষাটা গিয়ে ওই লোকটার পায়ের দিকে লাগেও। আর তখনই ওই লোকটা ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে ওঠে। বিকট এক চিৎকার দিয়ে ওই লোকটা বলে ওঠে, এটা তুই কি করলি? আর যখন বলছে এটা তুই কি করলি, তখনই সাত্তার ভয় পেয়ে, আর ওই যে বিকট চিৎকারের কারণে সেও আরেকটু ভয় পেয়ে গেছিলো। তারপর যখন বলছে এটা তুই কী করলি, তখন আরেকটু ভয় পেয়ে উনি পেছন দিকে সরতে গিয়ে পানির মধ্যে পড়ে গেছে। আর এতক্ষণ ঝাপটাঝাপটি করলেও তার এক হাতে কিন্তু ওই মশালটা কোনোভাবে ধরে রেখেছিলেন, কিন্তু এবার ওই মশালটা পানিতে পড়ে নিভে যায়। আর ওই লোকটা গোঙানির সুরে বলতে লাগলো, তুই প্রচণ্ড ভুল একটা কাজ করলি। তুই এই সামান্য বলের জন্য আমাকে ব্যথা দিলি, তুই জানিস না আমি কে। তুই আমার বাম পায়ে আঘাত করলি, আজ থেকে তোর বাম পায়ে তুই আর চলতে পারবি না। আর মনে রাখিস, এই বোয়াল হয়ে এসেই আমি তোকে একদিন নিয়ে যাব। এই বলেই লোকটা উধাও হয়ে যায়। এবার সাত্তার বুঝতে পারে যে আসলে সে কি করেছে। এতক্ষণ কেন সে দ্বিধাদ্বন্দ্বে ছিল, কেন সে বলটা দিয়ে দিল না এই ঝামেলা এড়ানোর জন্য? সে তো কোনো একটা পিশাচকে আঘাত করেছে, এখন কি হবে? তো যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে। সে উঠে বাড়ির দিকে যাওয়া শুরু করে। হঠাৎ করে সে ফিল করে যে তার বাম পা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার বাম পায়ে তো ওরকম আঘাত লাগে নাই, রক্ত কোথা থেকে আসছে? সে ওখান থেকে জোরে জোরে চিৎকার দিয়ে মানুষকে ডাকতে লাগলো, কেউ আছো, সাহায্য করো। কিন্তু আশেপাশে তার শব্দের, মানে নিজের শব্দের প্রতিধ্বনি ছাড়া কোনো কিছুই তার কাছে ফেরত আসলো না। আর এত রাতে কারো জেগে থাকার কথাও না। এদিকে তার পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। নিজের শরীরের কাপড় ছিঁড়ে কোনো মতে সে ক্ষত জায়গা বেঁধে অনেক কষ্ট করে সে দাঁড়াতে পারে। যে বুঝতে পারছে না যে এর মধ্যে কি হয়ে গেল, সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। কে এসেছিল, কে চলে গেল। অনেক কষ্টে সে বাড়িতে ফিরল। বাড়িতে এসেই সাত্তার ডাকাডাকি শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে অনেক লোক জড়ো হলো। সাত্তার এলাকার মধ্যে সাহসী বলে পরিচিত। এখন সে সবাইকে এই ঘটনা বলবে নাকি এড়িয়ে যাবে তা নিয়ে তো চিন্তায় পড়ে গেছে। সাত্তার বলল যেহেতু সে প্রাণে বেঁচে গেছে তাই সে এই ঘটনা প্রকাশ করবে না। মানে সাত্তার মনে মনে বলল আর কি, কিন্তু মানুষকে তো কিছু একটা বলতে হবে। এখন সাত্তার বলল যে এই যে দেখো কত বড় একটা বোয়াল নিয়ে আসছি, তো এই বোয়ালকে বর্ষা বিধানোর সময় একটু আনমনা ছিলাম, আমার পায়ে লেগে গেছে। তো সবাই ব্যাপারটা সহজভাবেই নিয়েছে, এটা নিয়ে কিন্তু আর কোনো চিন্তাভাবনা কেউ করে নাই। কারণ এই বিষয়টা যদি বলতে যায় তাহলে এটা নিয়ে যদি মানুষজন অনুসন্ধান শুরু করে, অনুসন্ধান করতে করতে ওই যেই একটা শ্মশানে গিয়ে সে একটা অপকর্ম করে আসছে এটা তো সামনে চলে আসবে। তখন তো ওই হিন্দু সম্প্রদায়ের লোকেরা খুব মনক্ষুণ্ণ হবেন, বিচার সালিশ হবে, কেন সে এই কাজটা করলো। তো সামাজিকভাবে তাকে বয়কট করা হতে পারে, মানে অনেক কিছু কিন্তু সে চিন্তা করে বিষয়টা এড়িয়ে গিয়েছিল। তো যাই হোক, লোকজন তো সহজভাবে সব কিছু বুঝে চলে গেছে। তো এদিকে তার বন্ধু মোর্শেদ এবং এই যে আঙ্কেল যার বাবা আর কি, তার দুই বন্ধু আর কি সাত্তারের, এরা দুইজন তো আসে। এরা দুজন এসে বলতেছে আমাদের 3 বন্ধুদের মাঝখানে যদি কারো হাত বা নিশানা সবচেয়ে পাকা থাকে সেটা হলো তুই। তোর নিশানা ভুল হবে, আর নিশানা ভুল হয়ে তোর পায়ে বিঁধবে। এই বেটা তুই ট্যাটা মারবি সামনে, ট্যাটা তোর পায়ে বিঁধলো কীভাবে? আর তুই না শ্মশানে যাবি, তো তুই আবার মাছ ধরতে গেছিলি। তখন ওই সাত্তার বিরক্ত সুরে বললো আর কি, আরে না রে, ওই এমনিতেই আর কি হয়ে গেছে, ভুল হয় না, হাত থেকে অনেক সময় ছুটে পড়ে গেছে, আর শ্মশানে যাইনি। মানে সেই বিষয়টা এড়িয়ে যায়। তবে উনি ওই সময় যখন বলছিলেন খুব ঘেমে যাচ্ছিলেন, বন্ধুদের কাছে মিথ্যা কথা বলছেন, এটা তো ঠিক হচ্ছে না, চিন্তা করছেন। কিন্তু তারপরেও ওই সময়ের প্রেক্ষাপটে উনি সত্য কথা বলেনও নাই। এদিকে তার স্ত্রী তো বাড়িতে ছিল না, কয়েকদিন পর আসার কথা ছিল। খবর হয়ে যায় যে তার স্বামী আহত হয়েছে। উনি তো দ্রুত চলে আসছেন। নিজের স্ত্রীর কাছে উনি ব্যাপারটা বলেন নাই। ওই দিন দুপুরবেলা সেই কবিরাজ তার বাড়িতে আসছিল। কবিরাজের মুখে চিন্তার ছাপ। ওই কবিরাজ সাত্তারকে বলল, আচ্ছা সাত্তার, তুমি কি কালকে শ্মশানে গিয়েছিলে? আর তোমার এই অবস্থা কী কারণে হয়েছে আমাকে বলো তো। সাত্তার একটা কথারও সঠিক উত্তর দেয়নি। এদিকে তার মনে একটা ভয় কুরে কুরে খাচ্ছে, সেটা হচ্ছে যে তার সাহসের সুনাম চারদিকে আছে
এখন যদি সত্য কথা বলি তাহলে তো মানুষ টিটকারি করবে। এখন নিজের সাহসের সুনাম টিকানোর জন্য অনবরত মিথ্যা কথা বলেই যাচ্ছে। এখন কবিরাজ বলছেন যে আমি যে জিনটা শ্মশানে পাঠিয়েছিলাম তোমাকে রক্ষা করার জন্য, ওই জিনটার ফেরত আসেনি। অন্য জিন দিয়েও খবর নেওয়া যাচ্ছে না যদি কোনো অঘটন হয়ে যায়। এই জন্য তোমার বাড়িতে আসলাম যে আসলে ঘটনাটা কি বলো তো, তাহলে আমি কিছুটা হলে বুঝতে পারবো। তো তুমি তো মনে হচ্ছে সত্যি কথা বলো নাই আমার কাছে, যাই হোক আমি আমার বাড়িতে চলে যাই। এই বলে কবিরাজ বাড়িতে চলে যায়। এরপরে সাত্তার আরও ভয় পেতে লাগলো যে না জানি কি হয়, কিন্তু এই ভয়টা ধীরে ধীরে কেটে যেতে লাগলো, কারণ কোনো কিছুই হচ্ছে না, মানে সব কিছুই স্বাভাবিক। এইভাবে প্রায় মাস দুয়েক চলেও গেল, কোনো অঘটনও ঘটলো না। তার পাও সুস্থ হয়ে গেল, কিন্তু সাত্তার ঠিক করে হাঁটতে পারতো না, একটু খোঁড়ায় হাঁটতো আর কি, মানে খোঁড়া করে হাঁটতে হতো আর কি তাকে। একদিন হয় কি, সকালবেলা সাত্তারের স্ত্রী সাত্তারকে বলছে যে দেখো আমি রাত্রে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা এরকম যে তুমি নৌকা নিয়ে যাচ্ছ, একটা বড় বোয়াল তোমাকে খাওয়ার জন্য আসতেছে। এত বড় হা করছে, মনে হচ্ছে যে নৌকা সহ তুমি সহ তার মুখের মধ্যে ঢুকে যাবা। সাত্তার প্রথম বিষয়টা পাত্তা দেয় না, আরে ও কিছু না, তুমি দুঃস্বপ্ন দেখছো। কিন্তু টানা কয়েকদিন তার স্ত্রী একই স্বপ্ন দেখে এবং সেই বিষয়টা সাত্তারকে বলে। এরপর সাত্তারের মনে ভয়ের সঞ্চার হয়। ফলশ্রুতিতে রাতের বেলা সে যে মাছ ধরতো শখে শখে, এটা ছেড়ে দেয়। এক অজানা ভয় কিন্তু সাত্তারকে আসলেই গ্রাস করতে থাকে, যেটা কাউকে সে প্রকাশ করতো না। তো কোনো এক দাবার ছকে পেয়াদার মতো আসলে সে অসহায় হয়ে আছে, সে নিজেও জানতো না আসলে ব্যাপারটা কি, কেন সে এত ভয় পাচ্ছে। আসলে তো কোনো ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটছে না, শুধু ওই সময় ঘটেছিল। এই ব্যাপারগুলো সে খুব সুচতুরভাবেই চেপে গিয়েছে। একদিন সাত্তার শ্বশুরবাড়িতে গিয়েছে, আর শ্বশুরবাড়িতে যাওয়ার পরের দিন এই যে আঙ্কেল ঘটনা শেয়ার করেছে তার বাবাকে নিমন্ত্রণ দিয়েছে যে তুমি পরের দিন আসবা। আমি গেলাম, পরের দিন মানে রান্নাবাড়া হবে, আসবা, তোমার নিমন্ত্রণ। এদিকে ওই আঙ্কেলের বাবা তো পরের দিন সাত্তারের বাড়ি শ্বশুরবাড়িতে গিয়েছে আর কি, যেহেতু দাওয়াত ছিল। তো দুপুরবেলা এই আঙ্কেলের বাবা এবং সাত্তার একটা কাঁঠাল গাছতলায় বসে কথা বলছিল। হঠাৎ তারা দূর থেকে মোর্শেদ, আরেকজন বন্ধু যে সাত্তারের, মোর্শেদের মতো কেউ একজন এগিয়ে আসছে, এটা তাদের মনে হয়। কিছুক্ষণ পরে মনে হয় হ্যাঁ এটা মোর্শেদই। তো মোর্শেদ তাদের কাছে আসে। তো সকালে আসার পরে মোর্শেদ বলতেছে সকালে তো বাড়িতে আসছি, শুনলাম যে তোমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ জানাইছো। তো একজন তো চলে আসছে, আমি নিমন্ত্রণ পেয়ে দ্রুত চলে আসলাম। আর শুনতে পাইলাম যে তুমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছ, এরকম বলছে আর কি। এখন এটা তো বলবেই। সাত্তার বলে আরে না তেমন কিছু না, আসলে শরীরে হয়তো অসুখ টসুখ করছে এই জন্য আর কি। বেশ কিছুক্ষণ তারা আড্ডা দিল, বিশেষ করে এই যে মোর্শেদ শহরে গিয়েছিল, শহরে কি দেখলো না দেখলো। এরপরে তাদের কথা বলার আর কোনো টপিক ছিল না, কী বিষয়ে কথা বলবে বুঝে পাচ্ছিল না, মানে নির্দিষ্ট কোনো টপিক নাই, এলোমেলো কথা বলছে। কথার মাঝখানে কিছুক্ষণ থেমে আছে, হয় না এরকম, আমরা অনেক সময় কথা বলি, কোন টপিকে কথা বলবো বোঝা যাচ্ছে না। তো তারা কিছুক্ষণ চুপ করে রইল। তখন একটা লোক একটা বোয়াল মাছ কিনে হাট থেকে যাচ্ছিল ওই দিকটা দিয়ে। তখন সাত্তার বলল তোদের একটা মজার ঘটনা বলি শোন। এই কথা বলার পর ওই রাত্রে যা যা ঘটেছে সব ঘটনা খুলে পড়ল। এটা শোনার পর মোর্শেদ প্রচণ্ড ঘামতে শুরু করলো, তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে, মোর্শেদ তার শরীর কাঁপছে। এক অজানা আতঙ্কে মোর্শেদের চোখ বড় বড় হয়ে গিয়েছে। মোর্শেদ কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো যে সর্বনাশ হয়ে গেছে রে। তখন অন্য দুজন বলছে, সাত্তার এবং এই আঙ্কেলের বাবা, বলছে কী হয়েছে? তখন বলতেছে যে তোকে বোয়াল হয়ে এসে নিয়ে যাবে। আরে তোর শ্বশুরবাড়িতে আসার সময় আমি মিষ্টি নিয়ে আসবো চিন্তা করলাম, এখন দেখি মিষ্টির দোকান বন্ধ, এখন খালি হাতে আসি কীভাবে, যেহেতু একটা কাজটা পাইছি, বিষয়টা কেমন দেখায় না। তখন রাস্তা একটা লোকের সাথে দেখা, দেখি বড় সাইজের একটা বোয়াল মাছ, 8 থেকে 9 কেজি হবে আর কি। তো আমাকে খুব সস্তায় দিয়ে দিল। তো ওইটা নিয়ে তোর শ্বশুরবাড়িতে আসলাম, আসার সময় তোর শ্বশুরবাড়িতে যখন গেছি বললো যে তোরা এখানে, তখন ওইটা ওখানে রেখে তারপর এখানে আসছি। আর এমনিতেই তো বোয়াল তোর পছন্দের মাছ, এটা নিয়ে আসছি। এই কথা শোনার সাথে সাথেই সাত্তার এবং এই যে আঙ্কেলের বাবা
তারাও প্রচণ্ড ভয় পেতে থাকেন। আসলে কি সাত্তারের সেই কঠিন সময় ঘনিয়ে এলো? না হলে মোর্শেদ কেন মাছ নিয়ে আসবে, তাও বোয়াল মাছ, তাও এক অজানা লোক এত সস্তায় 8-9 কেজি বোয়াল দিয়ে দিল পানির দামে, এটা কি কারণে? তখন কি করেছে এই তিনজনই? প্রচণ্ড ভয় তো পেয়েছেনই, এদিকে সাত্তারের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তখন এই মোর্শেদ বলছে, এই আমি তাড়াতাড়ি এক হুজুরকে ডাকতে যাচ্ছি, আর তুই, মানে যেই আঙ্কেলের বাবা আর কি, তাকে বলছে তুই দ্রুত সেই তান্ত্রিকের বাড়িতে যা, দ্রুত তাকে এই দুইজনকে আমরা এই সাত্তার শ্বশুরবাড়িতে নিয়ে আসবো। আর সাত্তারকে বলছে তাড়াতাড়ি তুই বয় গিয়ে বাসা, মানে তোর শ্বশুরবাড়িতে গিয়ে বসে থাক, আর বাইরে বের হইস না আমরা না আসার আগে। এদিকে এই আঙ্কেলের বাবা গ্রামে এসে দেখে তান্ত্রিক বাড়িতে নেই, সে অন্য কোনো একটা জায়গায় রুগী দেখতে গেছে। তো অনেকক্ষণ বসে থাকার পরও সেই তান্ত্রিক যখন ফেরে না, সন্ধ্যার দিকে আবার সাত্তারের শ্বশুরবাড়িতে খালি হাতেই ফেরত যান, তান্ত্রিকের সাথে নিয়ে যেতে পারেননি, বিষণ্ণ মুখে ফেরত গেছেন। এদিকে এই মোর্শেদ, উনি অবশ্য একজন হুজুর পেয়েছেন, ওই হুজুরকে নিয়ে আসছেন, আনতে আনতে সব ঘটনা খুলে বলেছেন। তো এদিকে এতদিন তো গোপন করেছিল সব কিছু, শ্বশুরবাড়িতে ঘটনা এইবার সাত্তার খুলে বলেছে সব কিছু। আর খুলে বলার সাথে সাথে সেই বাড়িতেও একটা চিন্তার ছাপ পড়ে যায়। তো হুজুরকে বাড়িতে আনা হয়, হুজুর বাড়িতে একটা বন্ধ দিয়ে দেন, মানে শ্বশুরবাড়িতে তখন যেহেতু ছিলেন ওই সময় শ্বশুরবাড়িতে বন্ধ দিয়ে দেন, পানি পড়া দিয়ে যান এবং বলে দেন যে বোয়াল মাছ খাওয়া যাবে না। এরপর এই সাত্তারের দুই বন্ধু, এই আঙ্কেলের বাবা আর মোর্শেদ, তারা বাড়িতে এসে পড়ে রাতের বেলায়। আর সাত্তার আগামীকাল আসবে জানায়। বাড়িতে এসে তো ওই আঙ্কেলের বাবা ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা বেশ সকালই এই মোর্শেদ এসে ডাকাডাকি শুরু করেছেন ওই আঙ্কেলের বাবাকে, এই ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। তখন উনি তো ধর্মবার করেছেন, কী রে কী হয়েছে? বলে সাত্তার ফিরে এসেছে। তখন ওনার বাবা বলেন যে ফিরে আসছে তো ভালো কথা, ফিরে আসছে। তখন মোর্শেদ বলতেছেন যে না রে, যেই ভয়টা পাইছিলাম সেটাই হয়েছে, যেই ভয়ে রাত্রেবেলা ঘুমাতে পারি নাই সেটাই হয়েছে, হুজুরের পানি পড়াতে কাজ হয় নাই। তখন মোর্শেদ কাঁদতে কাঁদতে বলে সাত্তার ফেরত এসেছে, কিন্তু জীবিত না মৃত। এ কথা শোনার সাথে সাথে ওই আঙ্কেলের বাবা, উনিও নির্বাক হয়ে বসে রইলেন, কি বলবেন, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। সাত্তারের বাড়িতে গিয়ে দেখা যায় সাত্তারকে কে যেন হাত পা চেপে থেতলে দিয়েছে, শরীরটা নীলাভ বর্ণ ধারণ করেছে। কে করলো কেউ জানে না, রাতের বেলা ঘুমিয়েছিল, ওইটাই করেছে। কে জানতো এক বোয়াল ধরা দেবে তার কপালে, আর এটা রাঘব বোয়াল হয়ে ছিনিয়ে নেবে তার প্রাণ। ওই দিন বিকেলবেলা মোর্শেদের সাথে সেই তান্ত্রিক কবিরাজের দেখা। সেই তান্ত্রিক বলে সাত্তার ও যদি শুরুতেই ওর ভুলটা স্বীকার করত তাহলে ওর হয়তোবা এই করুণ পরিণতি হতো না, কিন্তু ও নিজের ক্ষতি তো করলোই, আমার ক্ষতিটাও করছে। এই জন্যই বাবু তোমাদের চ্যাংরা ছেলেপেলেদেরকে আমি কোনো তদবির দিতে চাই না, তোমরা বিশাল ক্ষতি করছো নিজেদের। সাত্তার ক্ষতি করছে, তোমাদের হয়তো কিছু হবে না, কিন্তু আমার ক্ষতি তো হইল। তখন ওই কবিরাজ বলে যে উনি ওনার মতো করে নাকি সাত্তারকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু বারণ ছিল সোজা সাপটাভাবে সাত্তারকে সাহায্য করার। কারণ হচ্ছে কবিরাজ যেই মাদুলির সাথে যে জিনকে পাঠিয়েছিল সেটা হচ্ছে কবিরাজের বড় ভাইয়ের অনুগত। এই জিনটা একটা দুষ্টু জিন ছিল, তার বড় ভাই অনেক কষ্টে এটাকে বন্দি করে। তবে বন্দি করার সময় ওই জিনের সাথে একটা চুক্তি হয়েছিল যে ওই জিনটি ইচ্ছা করে কারো ক্ষতি করবে না, যদি ওই জিনকে কেউ আঘাত করে তবে তার প্রাণ নিয়ে নেবে, আর প্রাণ নেওয়ার পরে তাকে দিয়ে এই কবিরাজের বড় ভাই আর কোনো কাজ করাতে পারবে না, মানে তার মুক্তি হয়ে যাবে। আর কারো প্রাণ নেওয়ার মাঝখানে কোনো কবিরাজ যদি সরাসরি বাধা দিতে চায় তাহলে সে কবিরাজের প্রাণ নিয়ে নেবে। আর আঘাতকারী যদি ভুল বুঝতে পারে তাহলে সমঝোতার মাধ্যমে ঠিক করা যাবে। এটাই ছিল চুক্তি, মানে হয়তো বা কোনো কিছু গরু খাসি এসব কিছু দিয়ে আর কি সমঝোতা করা যাবে। মূলত সেদিন সকালবেলা কবিরাজ তান্ত্রিক সেজন্যই সাত্তারের বাড়িতে গিয়েছিল। তো কিন্তু সাত্তার এই ব্যাপারে গুরুত্ব দেয়নি, যার কারণে আসলে
ওই কবিরাজও বুঝতে পারছিলেন না ঘটনাটা কি হয়েছে। আর ওই জিনটাও তার কাছে ফেরত আসছিল না। অধিকাংশ সময় ফেরত আসে, আবার কখনো কখনো জিনটা চলে যেত, কিন্তু ওই ঘটনার পরে তার ফেরত আসার কথা ছিল, কিন্তু আসছিল না। এটা দেখেই ওই কবিরাজ চিন্তিত ছিলেন। আসলে ঘটনাটা কি ঘটেছিল এটা জানার জন্য আসলেও তাকে মিথ্যা বলে। কবিরাজ আরও চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে অবশ্য বুঝতে পেরেছিলেন যে আসলে এই ঘটনা ঘটছে। ওই জিনটা এখন সাত্তারের প্রাণ নেওয়ার চেষ্টা করছে। আর সাত্তারের প্রাণ নেওয়ার চেষ্টা করলেও সাত্তারকে এখন কোনোভাবেই মানে থামানো, উনি সরাসরি তো রুকিয়া করে থামাতে পারছেন, এটা নিষেধ। যার ফলশ্রুতি উনি সরাসরি মানে পারছেন না এটা। এখন সাত্তারও তো স্বীকার করছে না, এটা একটা সমস্যা ছিল। সাত্তার স্বীকার করে নাই। সাত্তার নিজের সাহস ধরে রাখার জন্য, সাহসের গল্প শোনানোর জন্য গ্রামের মানুষজন তাকে টিটকারি করবে, এই জন্য সে সত্য কথা বলছে না। আর সত্য কথা না বললে উনি ট্রিটমেন্ট শুরু করবেন কিভাবে? আর ট্রিটমেন্ট তো উনি সরাসরি করতেও পারবেন না। তার ভুল বোঝা, সে যদি ভুল বুঝে তার কাছে আসতো তাহলে উনি শুরু করতে পারতেন। সে তো ভুলও বোঝে নাই। আর যখন একদম প্রাণ ওষ্ঠাগত, তখন তো আসলে কোনো কাজ করে লাভ হয় না। আর ওই জিনটা মুক্ত হয়ে গেলে ওনার জন্য অসুবিধা ছিল, ওনার হয়তো বা ক্ষতি করতো নয় কবিরাজের, কিন্তু তাকে দিয়ে টুকিটাকি কাজ করাতো, সেটা তো আর করা সম্ভব হয়নি। সে তো মুক্ত হয়ে গেল। তো এটাও ছিল কবিরাজের ক্ষতির একটা কারণ। আর সাত্তার কেন আসলে মারা গেল? কারণ ওই বোয়াল মাছটা তো কিনে এনেছিল। ওই বোয়াল মাছটা মূলত সাত্তারের বাড়িতে ঢোকানোর পরেই হয়তোবা ওই পিশাচটা সুযোগ পেয়ে যায় সাত্তারকে হত্যা করার। আসলে এই অদৃশ্য জগতের কতই না রহস্য রয়েছে, যা আমরা আসলে জানতেই পারি না, বুঝতেও পারি না। খুবই রহস্যময় এই পৃথিবী। অনেক কিছুই অযৌক্তিক মনে হতে পারে যে আসলে এটা কিভাবে সম্ভব, কিন্তু আসলেই অনেক কিছু সম্ভব হয়েও যায়। কারণ ওই জগতে আমাদের স্বাভাবিক চিন্তারও বাইরের ঘটনাগুলো ঘটে, যার ফলশ্রুতিতে আমাদের চিন্তায় আসলে সেগুলো আসে না। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আশা করছি ওনার কাছ থেকে আরও ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। চলুন এবার চলে যাব আমাদের এবারের 129তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাব্বির আলম। উনি বর্তমানে একজন ছাত্র, 18 বছর বয়স লিখেছেন। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার চন্দনবাড়ি গ্রামে। তো চলুন ওনার ঘটনাটি শুনে আসি। ঘটনাটি ওনারই এক দুঃসম্পর্কের চাচার কাছ থেকে সংগ্রহ করা। ওনার চাচার নাম আলতাফ হোসেন। ঘটনাটি তার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তো মূলত ঘটনাটি আসলে যার কাছ থেকে সংগ্রহ শুরু, তিনি এই সাব্বির আলম ভাইয়ের ফুপু হন। তো চলুন মূল ঘটনায় যাই। 2018 সালের দিকে উনি ঘটনাটা শুনেছিলেন আর কি। তো 2018 সালের দিকেও এই যে গ্রামটা, ওইদিকে ওনাদের পুরন একটা বাড়ি ছিল। ওই পুরন বাড়ির সামনে ধান ক্ষেত ছিল, তার সাথেই পিচ ঢালা একটা রাস্তা। তো গ্রামে যদি ইলেকট্রিসিটি চলে যেত তখন সবাই ওখানে বাতাস খাওয়ার জন্য এসে বসে থাকতো, আসলে বিভিন্ন গল্প গুজব করতো। তো এমনই একদিন বিদ্যুৎ ছিল না, উনি ওখানে গিয়েছেন তার ফুপির সাথে। সেখানে আরও অনেক লোকজনও ছিল। তো আলতাফ কাকাও সেখানে ছিল। তখন ওই আলতাফ কাকার উপস্থিতিতেই ওই ফুপি ঘটনাটি শেয়ার করেছিলেন। তো ঘটনাটি ঘটেছিল 1990 সালের দিকে। তখন আলতাফ কাকার বয়স 6 কিংবা 7 বছর হবে। ওনার পরিবারের সদস্যদের মধ্যে ছিল তার বাবা, মা, আর তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। আর অন্য ভাই বোন যারা ছিল তারা অনেক ছোট ছোট ছিল আর কি, সর্বোচ্চ 4-5 বছর বয়স আর কি। ওনার বাবা ছিলেন একজন দিনমজুর। এলাকার মধ্যেই বিভিন্ন মানুষের কাজের ডাক আসলে উনি সেই কাজগুলো করতেন। একদিন কি হয়, রাতের বেলা প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। আর তাদের ঘরের বেড়া ছিল হলো আখের পাতা দিয়ে বানানো। তো ঝড় শুরু হচ্ছে, মনে হচ্ছে ঘরও ভেঙে যাবে। এরই মধ্যে কী হয়েছে, এই আলতাফ কাকা উনি বলে ওঠেন উনি ওয়াশরুমে যাবেন। তার বাবাকে বলছেন যে ওয়াশরুমে নিয়ে যাও আমাকে। কারণ গ্রামের বাড়ি ঘরগুলোতে তো ওয়াশরুম ঘরের বাইরেই থাকে।
এটা তো আমরা সবাই জানি। বিশেষ করে এখন আরেক উন্নত হচ্ছে, কিন্তু এখনও আবার অনেকের বাড়ি তো এরকমই। ওই বাড়িটাও একই রকমই ছিল। এখন ওই ঝড় তুফানের মধ্যেই ওনাকে নিয়ে বাইরে বের হয়েছেন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওনার বাবা যখন ঘরের দরজা খুলে বের হয়েছেন তখন কিন্তু বাইরে প্রচণ্ড বাতাস। হঠাৎ করে ওনার বাবা এবং এই আলতাফ কাকা দুজনই দেখতে পান ওনাদের যে নারকেল গাছটা রয়েছে, এই নারকেল গাছের উপর দিয়ে একটা ঘোড়ার গাড়ি তাদের দিকে আসছে। এই দৃশ্য দেখে এই আলতাফ কাকা এবং তার বাবা দুজনই ভয় পান। আলতাফ কাকা তো ভয়ে তার বাবাকে জড়িয়ে ধরেছেন। এদিকে ওনার বাবা বলছেন যে বাবারে ওইদিকে তাকাস না, ভয় পাবি। আর আলতাফ কাকা এবং তার বাবার ভাষ্য অনুযায়ী ওই ঘোড়ার গাড়িটা নাকি একটা রিক্সার মতো ছিল, একজন বসতে পারে, একটা ঘোড়া ছিল। তো এই দৃশ্য দেখে ওনারা যে ঘরের দিকে দৌড় দেবেন ওই শক্তিটাও নাকি তাদের দিকে, মানে তাদের শরীরে ছিল না। আলতাফ কাকা তো ভয়ে কাঁপছে। তো আর আলতাফ কাকাকে তার বাবা জড়িয়ে ধরে রেখেছে। ওই ঘোড়ার গাড়িতে নাকি একটা অবয়ব বসা ছিল, যার পরনে ছিল সোনালি একটা আলখেল্লা, মাথা একটা মুকুটের মতো ছিল, কিন্তু চেহারা বোঝা যাচ্ছিল না। ওই ঘোড়ার গাড়িটা শূন্যে ভেসে এসে নারকেল গাছের উপরে বসে একটা আগুনের গোলায় রূপান্তরিত হয়। এরপর ওই আগুনের গোলাটা এই আলতাফ কাকা এবং তার বাবার মাথার উপর দিয়ে কয়েকবার চক্কর দেয়। এটা দেখে ওনারা সহ্য করতে পারেন নাই, এক চিৎকার দিয়ে এই আলতাফ কাকাকে নিয়ে আলতাফ কাকার বাবা ঘরের ভিতরে চলে আসেন। কোনো রকমে চলে এসেছিলেন আর কি। তো অজ্ঞান হন নাই ওখানে আল্লাহর রহমতে। এদিকে আলতাফ কাকার আম্মা তো ঘুম থেকে উঠে গিয়েছেন, বলে এই কী হয়েছে। তখন এই আলতাফ কাকার বাবা তার স্ত্রীকে সব কথা খুলে বলেন আর কি। তখন আলতাফ কাকার আম্মা বলেন যে ঠিক আছে, এই ওর কাকির তো ঝাড়ফুঁক জানা আছে, মানে আলতাফ কাকার বাবার বোন আর কি। তো সকালবেলা তাকে একটু ঝাড়ফুঁক করে দিব না আর কি। তো ওই রাতের মতো ওনারা ঘুমাইয়া যান আর কি। পরদিন সকালবেলা এই আলতাফ কাকা এবং তার বাবার অনেক জ্বর। তো জ্বর থাকার পরও যেহেতু উনি দিনমজুর ছিলেন, একদিন কাজে না গেলে তো আসলে বাড়িতে আহার জুটবে না, উনি ওই জ্বর নিয়েই কাজে গিয়েছিলেন। তাকেও ঝাড়ফুঁক করানো হয়, তার বোন ঝাড়ফুঁক করে, পানি পড়াও খাওয়ানো হয়। কিন্তু 3 দিনের মাথায় আলতাফ কাকার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। আলতাফ কাকার যদিও বা কিছু হয়নি, উনি ভয় পেয়েছেন, জ্বর আসছিল, ঝাড়ফুঁক করলে আল্লাহর রহমতে উনি ঠিক হয়ে যান। আলতাফ কাকা উনি বিয়ে শাদী করেছেন, ওনার স্ত্রী বাচ্চা কাচ্চা রয়েছেন। আলতাফ কাকা বর্তমানে সৌদি আরবে রয়েছেন। আর এখনও উনি ওই রাত্রের ঘটনার জন্য খুব আফসোস করেন, নিজেকে দোষী ভাবেন যে ওই রাত্রে উনি ওয়াশরুমে যাওয়ার কথা না বললে তো ওনার বাবা বের হতেন না। আর উনি তো ইচ্ছা করে বলেননি, কারণ ওয়াশরুমে যাওয়ার চাপ আসলে আসলে তো বাইরে যেতেই হবে। তো উনি বলেন যে ইস, কেন যে আমি বাবাকে নিয়ে বাইরে বের হলাম। আর ওই জিনিসটা যে কী এটাও কিন্তু আর জানা যায় নাই। যেরকম একটা ঘোড়ার গাড়ির মতো অবয়ব, অনেক সময় আমরা দেখি যে এই ধরনের গাড়ি দেখি যে শুধু একজন বসতে পারে। ধরেন যে একটা রিক্সার সামনের যে অংশ প্যাডেল থাকে ওইটা নাই, ওইখানে একটা ঘোড়া রয়েছে, আর একজন লোক বসে আছে মাথায় মুকুট পরা সোনালি আলখেল্লা, যিনি ওই ঘোড়াটাকে চালাচ্ছেন। মূলত এটা ভয়ের কারণেই হয়েছিল। ভয়ের কারণেই, মানে এতটা ভয় পেয়েছিলেন যে ওনারা আর সহ্য করতে পারেননি। যদি ওই অবয়বটা আর বড় ধরনের ক্ষতি করতই, তাহলে আলতাফ কাকাকেও ক্ষতি করতেন, কিন্তু আলতাফ কাকাকে কিন্তু আর কোনো ক্ষতি করেনি সে। মূলত এতটাই ভয় পেয়েছেন যে আলতাফ কাকার বাবা মারা গিয়েছিলেন। ভয় এমন একটা জিনিস যা কোনো ধরনের কোনো প্যারানর্মাল বিষয় না থাকলেও ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে, যেমনটা আমরা বিভিন্ন সময়ে শুনি। আর এই ঘটনায় ভয়ঙ্কর কিছু আছে, কিন্তু সেই ভয়ঙ্কর কিছু মানুষকে আক্রমণ না করেও ভয়ের কারণে মানুষ মরে যেতে পারে, এই ঘটনা তার একটা জলজান্ত উদাহরণ। তো এটি ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আসলে আমরা যখনই ভয় পাব তখনই চেষ্টা না, অবশ্যই সেটা আমাদেরকে করতে হবে যেন আমরা দোয়া দুরুদ পড়ি, এবং যিনি ভয় পেয়েছেন তাকে সান্ত্বনা দিতে হবে, যাতে করে তার ভয়টা আস্তে আস্তে কেটে যায়। আমরা যদি তাকে আরও বেশি করে ভয় দেখাতে থাকি যে তুই তো শেষ, তুই তো মরে যাবি, তাহলে কিন্তু উনি আরও ট্রমাটাইজড হয়ে যাবেন। ফলশ্রুতিতে তার আরও ক্ষতি হতে পারে।
এমনও হতে পারে কোনো প্যারানর্মাল বিষয় না, কিন্তু আমরা তাকে আতঙ্ক মানে দিতে দিতে তাকে একদম এমন লেভেলে নিয়ে যাই যে উনি সত্যিই বিশ্বাস করতে শুরু করেন যে উনি আসলে ভূত দেখেছেন। আসলে সেটা কোনো কিছু ছিল না, এটা তার মনের ভুল বা কোনো একটা ছায়া দেখেছেন। আর এভাবেই কিন্তু একটা মানুষের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। তো এই কারণে আমরা মানুষকে আতঙ্কিত করব না, আগে শুনবো বিষয়টা কি হয়েছে, প্রথমে তাকে সান্ত্বনা দিব, তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ নিব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। তো এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আলামিন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের দেউলাবাড়ি গ্রামে। আর যার ঘটনাটি মূলত আমরা বলতে যাচ্ছি তিনি এই আলামিন ভাইয়েরই ছোট মামা। তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর থানায়, যাকে বলা হয় আনারসের শহর বাংলাদেশের আর কি। তো যাই হোক, ঘটনাটি শুরু করি আমরা। তো ঘটনার রাত্রে হালকা হালকা বৃষ্টি ছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওনার যে মামা, ওনারা বন্ধুরা মিলে সবাই আলোচনা করেন যে মাছ ধরার জন্য জঙ্গলে যাবেন। জঙ্গলের মাঝে একটা ঝিলের মতো রয়েছে, তো তার মধ্যে বৃষ্টির দিন মাছ আরও বেশি পাওয়া যাবে। তো বাড়ির আশেপাশে ছিল গজারি বন, মধুপুরে তো প্রায় 3/1 অংশ নিয়ে গজারি বন রয়েছে। তারপর বন্ধুদের সাথে পরামর্শ করে রাত 8টার দিকে সবাই মাছ ধরার জন্য যা যা প্রয়োজন তাই নিয়েই বেরিয়ে পড়েন। গজারি বনের মধ্য দিয়ে এই বাড়ি থেকে ওনাদের পৌঁছতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। তো পৌঁছানোর পর সবাই মিলে বসে মাছ ধরার সামগ্রী রেডি করছিলেন। সবার যখন মাছ ধরার সামগ্রীগুলো রেডি, তখন মাছ ধরার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছেন আর কি। সবাই যার যার মতো মাছ ধরছে, সেই মামাও ধরছে। এভাবে 1-2টা মাছ পেয়েছেন আর কি। এরপর সবাই মিলে একটু বিশ্রামের জন্য একটু উঁচু জায়গায় বসেছেন। তো ওনারা আবার ধূমপান করতেন, যার কারণে সবসময় সিগারেট, গ্যাস লাইট সাথেই থাকতো। তো সিগারেট ধরিয়ে সবার সাথে হাসি তামাশা ওনারা করছিলেন। তো এর মধ্যে এই মামার হাতে থাকা সিগারেটটি শেষ হয়ে যায়। তখন উনি বলেন যে আমার একটু ওয়াশরুমে যাওয়ার দরকার, একটু জল বিয়োগ করতে হবে, তো আমি একটু সাইডে যাচ্ছি। তখন ওনার এক বন্ধু ছিল, তার নাম হলো খলিল। তো তিনি আবার বলেন যে যাস, একটু পরে যা, খুব বেশি চাপ না থাকলে। এই যে সামনের নালায় নাকি অনেক মাছ দেখে আসছে আমাদের একজন, চল তাড়াতাড়ি ওইদিকে যাই, পরে ওইদিকে গিয়ে জল বিয়োগ করিস। তখন উনি অন্য কিছু না ভেবেই এই খলিলের সাথে চলে আসেন। তো উনি তো খলিলের সাথে চলে আসছেন, তখন কিন্তু ওনার বাকি বন্ধুরা ওনাকে আর খলিলকে দেখেননি। উনি যখন ওই ওয়াশরুমে যাওয়ার জন্য কিছুটা এগিয়ে, তো ওখানে তো ওয়াশরুম নাই, জল বিয়োগ করার জন্য কিছুটা এগিয়েছেন, তখন আর কি খলিল তাকে ডেকেছিল আর কি। তো এখন খলিলের সাথে উনি চলে যাচ্ছেন। এখন উনি তো আর কোনো কিছু, ওনার বন্ধুরা যে তাকে দেখছে না, এটা আর উনি খেয়াল করেন নাই। হ্যাঁ, এদিকে উনি তো খলিলের সাথে পানির মধ্যে নামেন মাছ ধরার জন্য। ওনারা কিন্তু মাছ ধরার জন্য টেটা নিয়ে গেছেন, তারপরে ঝাঁকি জাল নিয়ে গেছেন। হ্যাঁ, উনি দেখেন যে খলিল অনেক মাছ ধরছে, আর ওনার সামনে দিয়ে মাছ লাফালাফি করছে, কিন্তু কাছে এগোতে আর মাছ দেখা যাচ্ছে না। উনি যখন লাইটের আলো বন্ধ করেন, তখন সামনে দিয়ে মাছ লাফালাফি, কিন্তু লাইট জ্বালানোর পর আর মাছ দেখতে পাওয়া যায় না। তো এটা কেমন কথা, মাছ দেখতে পাওয়া যাবে না কেন? তখন উনি ওই খলিলকে বলেন, বন্ধু তুমি না বললা যে এখানে অনেক মাছ আছে, এইটা বলে আমার নিয়ে আসলা। তখন খলিল বলে যে হ্যাঁ মাছ আছে তো, তা তুমি মাছ ধরো নাই কেন? তখন উনি বলেন যে কই, আমি তো একটা মাছও ধরতে পারতেছি না। তখন খলিল বলে, এই দেখো আমার খালইতে কতগুলো মাছ, আর তুমি বলতেছো মাছ নাই না, দূর মিয়া, তুমি মাছই ধরতে পারো না। তখন এই মামা আবার বলেন যে খলিল, আমি যখন লাইট জ্বালাই তখন মাছ দেখতে পাই না, আর মাছ থাকলে তো পানিও নড়াচড়া করবে, তো লাইট জ্বালানোর পরে তো পানি নড়াচড়াও না, আর মাছ যদি লাইটের আলো দেখে পালায় তো পানি নড়াচড়া কেন দেখি না। তখন উনি যখন এই বিষয়টা খলিলকে ভালো করে বুঝাইলেন, তখন মামা বললেন যে চলো আমরা চলে যাই, বাকি বন্ধুদের সাথে গিয়ে দেখা করি, আমরা দুইজন এখানে আসছি, ওরা ওখানে বসে আছে। তখন সেই খলিল বলে, আরে যাবো তো, আর একটু সামনের দিকে আগাই, দেখি ওইদিকে ভালো কোনো মাছ পাওয়া যায় কিনা। তো এই কথায় সম্মতি দেন মামা, দুজনে মিলে সামনের দিকে আগাতে থাকেন। তখন স্বাভাবিকভাবে কিন্তু মাছ লাফালাফি করছে। এখন কিন্তু লাইট জ্বালানোর পর আর মাছ চলে যাচ্ছে না, যেটা একটু আগে চলে যাচ্ছিল কিন্তু এখন আর যাচ্ছে না। এটা আবার কেন?
এর রহস্য এটা উনি বুঝতে পারেন না, যেহেতু এখন যাচ্ছে না। তো উনি চেষ্টা করছেন মাছ ধরার জন্য। কতক্ষণ মাছ ধরেন, এদিকে মাছ ধরতে ধরতে বুক পর্যন্ত পানিতে চলে গিয়েছেন, হাঁটু পানি থেকে। সেটা কিন্তু মামা বুঝতেই পারেননি। মাছ ধরার নেশায় খলিল যে তার সাথে আছে সেটাও ভুলে গেছেন। মানে উনি ওনার মতো করে মাছ ধরতে খলিলের সাথে উনি আর নাই। তখন উনি বুঝতে পারেন যে খলিল তো নাই, আর আমিও বুক পর্যন্ত পানিতে চলে আসি। এদিকে খলিলকে উনি ডাকাডাকি শুরু করেন। উনি তো জোরে জোরে খলিলকে ডাকছেন, কিন্তু খলিলের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তখন ওনার শরীরটা কীরকম যেন শিউরে ওঠে। উনি ডেকেই যাচ্ছেন। হঠাৎ করে ওনার মনের মধ্যে খুব ভয়ঙ্কর একটা অনুভূতি আসতে থাকে। কোনো ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন না তো? উনি দ্রুত ডাঙার দিকে আসতে লাগলেন। উনি ওদিকে চলেও আসেন। ওনারা যেই জায়গার দিকে মূলত বসেছিলেন ওই দিকটাতে উনি হাঁটতে লাগেন। তো 20 মিনিট হাঁটার পরও উনি আর ওই জায়গা খুঁজে পাচ্ছেন না, অথচ 5 মিনিটও লাগবে না সেখানে যেতে। তখন ওনার বুঝতে বাকি রইল না যে ওনার সাথে কি ঘটতে চলেছে। এটা ভাবার সাথে সাথে হঠাৎ গরম একটা বাতাস ওনার শরীরে লাগে। আশেপাশের গাছগুলো নড়াচড়া শুরু করে দেয়। আস্তে আস্তে ঝড়ের মতো তাণ্ডব শুরু হয়ে যায়, অথচ দূরের গাছগুলো বেশ স্বাভাবিক ছিল। উনি বুঝতে পারছিলেন অন্ধকার থাকলেও। উনি দেরি না করে আল্লাহর নাম নিয়ে দিক বিদিক ছুটতে লাগলেন। কোন দিকে যে যাচ্ছেন উনি নিজেও জানেন না, কারণ সঠিক রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ পেছন থেকে ওনার নাম ধরে কেউ ডেকে উঠল। তবে এই কণ্ঠটা অপরিচিত কেউ না, এটা খলিলের কণ্ঠ। পেছন দিকে তাকিয়ে উনি দেখলেন যে আরে এ তো খলিল। উনি আবার বললেন যে খলিল, তুমি কোথায় চলে গেছিলা? তোমাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলাম, আর তুমি কিভাবে জানলা যে আমি এখানেই আসি? তখন খলিল একটা পৈশাচিক হাসি দিয়ে ওঠে, বলে ওঠে, ওরে আমি খলিল না, খলিলের রূপ নিয়ে তোকে আমি ডেকে আনছি। তুই যেখানে জল বিয়োগ করার জন্য যাচ্ছিলি সেখানে আমি বসবাস করি। তুই ওই দিক দিয়ে হেঁটে যাওয়ার কারণে আমাদের সমস্যা হয়েছে। তুই বড় ভুল করছিস। এই বলার সাথে সাথে খলিলের রূপ পাল্টে যেতে শুরু করে। খলিলের রূপ পাল্টে 10 সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর একটা দানবীয় রূপে আবির্ভূত হয় ওই অবয়বটা। চোখটা মনে হচ্ছে আগুনের গোলা বা আগুনের বল। এটা যে কি ভয়ঙ্কর অবয়ব এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না, কারণ কয়েক সেকেন্ডের মতো ওনার জ্ঞান ছিল। পুঙ্খানুপুঙ্খভাবে দেখার আসলে ওনার সুযোগই ছিল না। শুধু এতটুকু মনে আছে উনি ভয়ে একদম জমে গিয়েছিলেন। এরপরে উনি পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আর পারেন নাই, উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তবে উনি একটা জঙ্গলের মধ্যে ছিলেন এতটুকু বুঝতে পেরেছিলেন। উনি ওইটুকু সময়ের মধ্যে কয়েকবার ওনার বন্ধুদের ডাকাডাকির চেষ্টা করেছিলেন। ওনার এতটুকু মনে আছে ওনার সামনে একটা উঁচু গাছ দেখতে পেয়েছিলেন, আর ও একটা ঘোরের মতো আসলে ওনার মনে হচ্ছিল যে উনি গাছে ওঠার চেষ্টা করেছিলেন। গাছে উঠে উনি চিন্তা করেছেন উনি সেফ আছেন, কিন্তু নিচে ওই অবয়বটা চলে আসছিল। ওই অবয়বটা ওনাকে ধরার জন্য আবার উপরের দিকে আসতে থাকে, আবার ঝড় শুরু হয়ে যায়। তো এরপরে আসলে ওনার তেমন কিছু মনে নাই। তবে ওনার ফাইনালি জ্ঞান হারানোর আগে পায়ে একটা হ্যাঁচকার টান অনুভব করেছিলেন। মনে হচ্ছিল যে ওই অবয়বটা ওই গাছ থেকে তাকে হ্যাঁচকার টানে নিচে নামানোর চেষ্টা করছে। তো এই বিষয়গুলো একটা ঘোরের মধ্যে হয়েছিল, তবে এটা আসলে বাস্তবেই হয়েছিল। তবে ওই সময় উনি একটা মোহের মধ্যে পড়ে গিয়েছিলেন, একটা ভিন্ন জগতের মধ্যে চলে গিয়েছিলেন, এমন একটা অবস্থা। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে উনি বিছানায়। তখন সবাইকে বলেন ঘটনাটা কি। তখন ওখানে খলিলও ছিল। তো খলিলকে দেখে বললাম যে এই তোমার আমি কত ডাকাডাকি করলাম, তুমি শুনতে পাওনি? তখন খলিল বলতে শুরু করে, আমরা সবাই যখন বসেছিলাম তুমি তো জঙ্গলের দিকে গেলা, তা আমরা ভেবেছিলাম হয়তো বা তুমি ফ্রেশ হতে গেছো, তো তোমাকে তার ডাকাডাকির প্রয়োজন নেই। তো তুমি মাছ ধরতে যখন আবার আসবা আমরা একসাথে নামবো, এখন দেখি তুমি আসতেছো না।
তখন আমরা এগিয়ে যাই তুমি যেদিকে গিয়েছিলা, কিন্তু তোমাকে তো আর ওখানে দেখতে পাই নাই। পরে ভাবলাম তুমি হয়তো বা অন্য সাইডে গেছো, তুমি আসবা। তখন আমরা মাছ ধরার জন্য পানিতে নেমে যাই, কিন্তু একটু পরে দেখি তুমি আমাদের পাশেই মাছ ধরতেছ। তোমাকে বললাম যে কোথায় গেছিলা, তুমি কিছু না বলে আবার তুমি এত তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসলা কীভাবে? কিন্তু তুমি তেমন কোনো উত্তর দিলা না। তারপর আমরা আমাদের মতো মাছ ধরছি। ঘণ্টাখানেক পর হঠাৎ চিৎকারের শব্দ পেলাম, তোমার কণ্ঠ। তারপর আমরা সবাই চিৎকারের উৎসটা, মানে শব্দের উৎসটা যেদিকে আসছিল ওই দিকে যেতে থাকি। আমরা ছোটাছুটি করতে থাকি। হঠাৎ করে তোমার চিৎকার বন্ধও হয়ে যায়। এরপর যে সমস্যাটা হয়, এই সমস্যা হওয়ার পর আমরা নিজেরাও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আমরা এক একজন এক এক দিক থেকে তোমার চিৎকার শুনছিলাম। আমরা বুঝতে পারলাম আমাদেরকে কোনোভাবে একটা ট্র্যাপে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি, কারণ এক একজন এক এক দিক থেকে কেন শুনব। ফজরের আজানের আগ পর্যন্ত তোমাকে উদ্ধার করার কোনো উপায় ছিল না। ফজরের আজানের পর আমরা সবাই বের হলাম তোমাকে খুঁজতে। 1 ঘন্টা খোঁজাখুঁজি করার পর দেখতে পেলাম তুমি হিজল গাছের নিচে পড়ে আছো। তারপর তোমাকে বাড়িতে নিয়ে আসলাম। এরপর অবশ্য মসজিদের হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছে। মামাকে একজন কবিরাজও ডাকা হয়। তখন কবিরাজ এসে সেই জিনকে হাজির করে। মূলত সেই জিন খুব যে আগান নিতেছিল বিষয়টা এরকম না, কারণ সে যেই পথ দিয়ে জল বিয়োগ করতে যাচ্ছিল ওই পথে ওই জিনেদের বসবাস ছিল, তাদের অসুবিধা হয়েছে, এই জন্যই মূলত তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। খুব বড় ধরনের ক্ষতি করার ইচ্ছা ছিল না। যেহেতু তার উপর সওয়ার হয়েছে, এখন কিছু তো একটা দিতে হবে। জিন দাবি করে বসে। পরবর্তীতে নাকি একটা ছাগলের বিনিময়ে তার শরীর চলে যেতে রাজি হয়। এরপরে মামার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে হঠাৎ করে ওই দানবীয় অবয়বটা তার সামনে আসার পর একটা ঘোরের মধ্যে উনি চলে যান। উনি দৌড়াতে থাকেন, গাছে উঠে যান, ওনার বন্ধুদেরকে ডাকতে থাকেন। তো ওই যে যে চিৎকারটা, এটা কিন্তু ওনার বন্ধুরা শুনেছিলেন, কিন্তু সব কিছুই একটা মোহজালের মধ্যে হচ্ছিল, একটা মোহের মধ্যে পড়ে হচ্ছিল। তো ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এবার আমরা চলে যাব আমাদের এবারের 129 নম্বর এপিসোডের শেষ ঘটনায়। 4টা ঘটনা আমরা শেয়ার করেছি। 5ম ঘটনা দিয়েই ইনশাল্লাহ আমরা আমাদের এবারের এপিসোডটা শেষ করব। 6টি ঘটনা আমরা সাধারণত দেই, তবে ইনশাল্লাহ আমাদের 130 নম্বর এপিসোডে 7টি ঘটনা থাকবে। যেই ঘটনাটি আজকে বলতে পারলাম না, এই ঘটনাটি ইনশাল্লাহ আমাদের 130 নম্বর এপিসোডে আমি যুক্ত করব। তো চলুন প্রিয় লিসেনার্স, শুরু করি আমাদের এবারের এপিসোডের 5ম এবং শেষ ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আসিফ। উনি বর্তমানে মিরপুর 1-এ থাকেন। ঘটনাটি ঘটেছিল ওনার শ্বশুরের সাথে। তিনি থাকেন মিরপুর 10 বেনারসি পল্লী বিহারি ক্যাম্পে। তিনি কিন্তু বিহারি নন, ওনার গ্রামের বাড়ি ভোলা। উনি এখানকার স্থানীয়। তো ওনার শ্বশুরের নামটি বলছি না সঙ্গত কারণে, আর এখানে ওনার স্ত্রীর নামটাও জড়িত, নামটিও বলছি না। তো ওনার শ্বশুরকে অনেকেই চেনেন আশেপাশে। তো ঘটনাটি ঘটেছিল 2000 সাল থেকে 2001-এর মধ্যবর্তী একটা সময়। তো ওই সময়ে ওনার শ্বশুর ভ্যান চালাতেন ওইখানে। তো ঘটনাটি শুরু হয় ওনার বাসার পাশে একটি খেজুর গাছকে কেন্দ্র করে। খেজুর গাছটি এমন যে গাছটির উপর দিয়ে আরও একটি ছোট্ট বট গাছ হয়েছে। তো গাছটির পাশেই ছিল একটি ওয়াশরুম। আর তখন মোটামুটি ওই আশেপাশের অনেকেই এই ওয়াশরুমটা ইউজ করত। আর ওয়াশরুমের পাশেই ছিল একটা ড্রেন। লোকমুখে শোনা যায় ওই গাছটির মধ্যে নাকি 7টি জিন বসবাস করে। অনেকেই রাতের বেলা ওই গাছের নিচে ছোট ছোট বামন টাইপের কিছু চলাফেরা করতে দেখত। তো ওনার শ্বশুরবাড়ি থেকে মিরপুর 11 নম্বর বাজারে যেতে সময় লাগতো মাত্র 10 মিনিট। বাজারে যাওয়ার পথে একটি বড় তুলা গাছ ছিল। তুলা গাছ জুড়ে অনেক ঘটনা আছে। অবশ্য তুলা গাছটি এখন আর নাই, কিন্তু খেজুর গাছটি আছে। তো ওনার শ্বশুর 11 নম্বর বাস স্ট্যান্ডেই মূলত থাকতেন, ওখানেই ওনার কর্মস্থল ছিল। এবার আসি মূল ঘটনাতে। ঘটনাটি ঘটে একদিন রাত্রে, দিনটি ঠিক মনে নেই। মূলত তখন ছিল বর্ষাকাল। সেদিন রাত্রে ওনার শ্বশুর কাজ থেকে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাত্রে এই আসিফ ভাইয়ের স্ত্রী ঘুম থেকে ওঠেন ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন ওনার স্ত্রীর বয়স ছিল 5 কি 6 বছর। তো ওনার ওয়াইফরা
তখন ছিলেন 2 বোন 1 ভাই। প্রথমে বড় ভাই, তারপর ওনার ওয়াইফ, তারপর আর একটা ছোট বোন আর কি ওনার ওয়াইফের। তো ওয়াশরুমে যাওয়ার জন্য তার বাবাকে ডেকেছেন। তো উঠেছেন আর কি, আসিফ ভাই শ্বশুর উঠেছেন। তো ঘুম থেকে উঠে তার মেয়েকে নিয়ে বাইরে যাওয়ার জন্য যখন দরজা খুলেছেন, তখন দেখেন বাইরে টিপ 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 বৃষ্টি পড়ছে। তখন তারা বাইরে বের হয়েছেন অবশ্য। তো বলে রাখা ভালো, ওনার শ্বশুর বাড়ির দরজা থেকে ওই ওয়াশরুমটা খুব ভালোভাবেই দেখা যেত, মানে কাছাকাছি আর কি। তো ওনার শ্বশুর বাইরে এসে যখন ওয়াশরুমের দিকে তাকিয়েছেন, তখন উনি দেখেন ওই ওয়াশরুমের ভেতর থেকে একটি কালো রঙের একটি ছোট বাচ্চা বের হলো। বাচ্চাটা ছিল বামন টাইপের। তো এটা ওনার সাথে থাকে ওনার মেয়ে, মানে আসিফ ভাইয়ের স্ত্রী, উনিও দেখেছেন। তখন উনি বলছেন যে, ও বাবা, এটা কি, এটা কি, একে তো আগে দেখছি বলে মনে পড়ে না আশেপাশে। তখন ওনার শ্বশুর কিছু না বলে তার মেয়েকে বলেন যে, চুপ থাক, দেখি কি হয়। তো কিছুক্ষণ পর ওনারা দেখেন যে সেই বাচ্চাটা বা ওই বামন টাইপের ওই অবয়বটি কিছুটা পথ হেঁটে গিয়ে এই আসিফ ভাই শ্বশুরের দিকে ঘুরে তাকিয়েছেন। তখন ওনার শ্বশুর দেখেন যে এতক্ষণ তো অন্ধকার, চেহারা বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে হঠাৎ করে তার চেহারাটা দৃশ্যমান হয়েছে। আর দেখতে পেলেন যে ওই যে বামন অবয়বটা, ওটা কোনো মুখ নাই, মুখ নাই, চোখ নাই, নাক নাই, কিচ্ছু নাই, কানও নাই, মানে একদম সমান মসৃণ, একদম লেভেল। তবে চোখ ছিল কিন্তু মুখে না। সাধারণত আমরা বলি না যে মাথা কাটা, বুকের উপর চোখ, কিন্তু এই অবয়বটার চোখ ছিল নাকি 2 কাঁধের উপরে। তো এটা দেখে আসিফ ভাই শ্বশুর তো চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, ওইদিকে তাকিয়ে আছেন, নজরও ফেরাতে পারছেন না, মানে নজর যে ফেরাবেন মনে হচ্ছে উনি ওখানে ফ্রিজ হয়ে গিয়েছেন। ওই অবয়বটাও মনে হলো হঠাৎ করে আসিফ ভাই শ্বশুরকে দেখে এবং আসিফ ভাইয়ের স্ত্রীকে দেখে সেও অবাক হয়েছে। সে কী করেছে, ঘুরে দৌড় দিয়ে আবার ওই ওয়াশরুমের ভিতর ঢুকে গিয়েছে। ওই রাত্রে সাহস করে আর কেউ ওয়াশরুমে, ওনাদের ফ্যামিলির আর কেউ ওয়াশরুমে যান নাই আর কি। সকালবেলা ওনার শ্বশুর, মানে আসিফ ভাই শাশুড়িকে সব কথা বলেন আর কি। তো ওনার শাশুড়ি বলেন, মানে আসিফ ভাই শাশুড়ি বলেন যে উনিও নাকি একবার দেখেছিলেন এটা, কিন্তু উনি কাউকে কিছু বলেন নাই, বললে কেউ বিশ্বাস করবে না, এই জন্য আর কি। তো এবার আসি কয়েকদিন পরের ঘটনায়। কয়েকদিন পর আসিফ ভাই শ্বশুর কাছ থেকে ফিরতে বেশ দেরি হয়ে যায়। সেই দিনও টিপটিপ বৃষ্টি পড়ছিল। সময়টা রাত 12টা, 12:30 আনুমানিক এরকমই ছিল আর কি। তো বাসায় ফিরতে ফিরতে উনি একদম ভিজে গিয়েছেন। তো বাসায় ফিরে ওনার স্ত্রী, মানে আসিফ ভাইয়ের শাশুড়িকে বলেছেন, ভাত বাড়ো তো, আমি গোসল করে আসি। এটা বলে তিনি সেই ওয়াশরুমটার কাছে গিয়ে দেখেন যে ওয়াশরুমের ভেতর কেউ আছে, থাকতেই পারে, কারণ ওই ওয়াশরুমটা কমন ওয়াশরুম ছিল, তো অনেকেই ব্যবহার করতে আর কি। তো উনি যখন দেখলেন যে ওয়াশরুমের ভিতরে কেউ আছে, তো উনি ওই যে পাশে যে ড্রেন, যেটার কথা বলেছি, ওয়াশরুমটার পাশে ড্রেন ছিল, ওই ড্রেনের পাশে একটু জল বিয়োগ করার জন্য বসেছেন। তো বৃষ্টি আর অনেক রাত হওয়ার জন্য তো তখন আশেপাশে অনেকেই ঘুমিয়ে পড়েছিল আর কি। তো উনি যখন বসেছেন তখন দেখেন ওই ওয়াশরুম থেকে কেউ বের হয়ে ওনার পেছন দিকে আসছে। উনি পায়ের শব্দ শুনতে পাচ্ছেন। উনি যখনই ঘুরে তাকিয়েছেন, উনি কিছু বোঝার আগেই ওনার কোমরে মনে হলো 2 হাত দিয়ে ধরলো, ধরার পর মাথায় তুলে নিয়ে আছাড় মারা শুরু করলো। তা আসিফ ভাই শ্বশুর ছিলেন বেশ স্বাস্থ্যবান একজন লোক, খুব শক্তিশালী লোক ছিলেন, লম্বাও ছিলেন। ওনার মতো একটা লোককে উপরে উঠিয়ে নিয়ে আছাড় মারা কিন্তু সহজ কাজ না। উনি তো প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন, ব্যথাও পেয়েছেন অনেক। এদিকে তখন আবার ওই পাশের ঘর থেকে হাজব্যান্ড ওয়াইফ ওনারা বের হয়ে আসছেন, হয়তো বা ওনাদের দুজনের কেউ একজন ওয়াশরুমে যাবেন, একজন সাথে আসার জন্য বের হয়েছেন। তো ওনারা দেখেন যে আসিফ ভাই শ্বশুরকে একবার কে যেন শূন্যে তুলে ফেলে, আবার ফেলে দেয় নিচে। কিন্তু কে শূন্যে তুলে ফেলছে এটা ওনারা দেখছেন না। ওরা তো বলছেন, কে রে ওখানে কে? তখন ওই অবয়বটি আসিফ ভাই শ্বশুরকে ছেড়ে দিয়ে নাকি ওই ওয়াশরুমের পাশে থাকা ওই খেজুর গাছটি বেয়ে উঠে মিলিয়ে যায়। এটা আসিফ ভাই শ্বশুর এটা দেখেছেন, কিন্তু ওই যে ওই দুইজন ওনারা কিন্তু এটা দেখেন নাই। এদিকে ওই যে দুজন বের হয়েছে ওনারা তো ডাকাডাকি শুরু করেছেন, তখন আরও লোক জড়ো হয়ে যায়। তখন অন্য লোকরা দ্রুত এই আসিফ ভাই শ্বশুরকে নিয়ে তার ঘরে দিয়ে আসে। আর এরপরে
যা যা হয়েছে উনি সব কথা খুলে বলেন ওই সময় যারা উপস্থিত হয়েছেন। তো আল্লাহর অশেষ রহমতে ওনার শ্বশুর বেঁচে গিয়েছিলেন, ওনার কোনো জ্বর বা অসুস্থতা এরকম কোনো কিছু হয়নি। এর ঠিক 1 মাস পর একদিন রাতের বেলা কাজ থেকে উনি ফিরছিলেন, তখন উনি আসছিলেন হচ্ছে মিরপুর 11 নম্বর বাজার হয়ে। তো বাজার হয়ে আসতে হলে সেই তুলা গাছের সামনে দিয়ে আসতে হয়। তো উনি যখন ওই তুলা গাছের নিচে এসেছেন তখন তার কাঁধের উপর মনে হলো পানির মতো কিছু একটা পড়ে। তো উনি উপরের দিকে তাকিয়ে দেখেন কিছুই নাই, উনি 7-5 না ভেবে বাড়িতে চলেও আসেন। আসার পর খাবার দাবার শেষ করে শুয়ে পড়েছেন। পরদিন থেকে ওনার গায়ে অনেক জ্বর, এই জ্বর আর কিছুতেই নামে না। কত ডাক্তার দেখানো হলো কিন্তু কোনো লাভ হলো না। এই জ্বর বেশ কিছুদিন ছিল, তার শরীর ভয়ানকভাবে শুকিয়ে যেতে থাকে। পরে অনেক খোঁজাখুঁজির পরে আর কি কালা পানি নামক একটা জায়গায় এক ভালো মহিলা কবিরাজের সন্ধান পান। তাকে দেখানোর পরে বলেন যে আমাকে একটু সময় দেন, দেখি কি করা যায়। তারপর সেই মহিলা কবিরাজ বলেছিলেন যে এক ভয়ঙ্কর পিশাচের পাল্লায় পড়েছেন এই আসিফ ভাইয়ের শ্বশুর। তো মূলত ওই তুলা গাছের নিচ দিয়ে আসার সময় ওই পিশাচটা থুথু বা কোনো কিছু একটা নিক্ষেপ করেছিল আসিফ ভাই শ্বশুরের গায়ে। তারপর থেকে এই জ্বর, আর এটা স্বাভাবিক কোনো জ্বর না, এটা কোনো ডাক্তারি ওষুধ দিয়ে ভালো হবে না, এটা বিশেষ পদ্ধতিতে রুকিয়া করতে হবে। তো ওই মহিলা কবিরাজ উনি রুকিয়া শুরু করেছিলেন। আল্লাহর রহমতে আসিফ ভাই শ্বশুর সুস্থ হয়ে গিয়েছিলেন এবং কিছু আমল শিখিয়ে দেন, সবসময় এই আমলগুলো করতে বলেন। তো উনি এটা মেনে চলেন, আস্তে আস্তে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান আর কি। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আর আসিফ ভাই বর্তমানে একটি সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করছেন। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোডটা এ পর্যন্তই ছিল। আমি চেষ্টা করেছি একটানা যতগুলো ঘটনা আছে সবগুলো বলে যাওয়ার জন্য। আরও একটি ঘটনা ছিল, আমি বলতে পারলাম না সঙ্গত কারণে। ইনশাল্লাহ পরের এপিসোডে 7টি ঘটনা বলবো, সেখানে আজকে যে ঘটনাটি বলতে পারলাম না সেটাও ইনশাল্লাহ যুক্ত করব। প্রিয় লিসেনার্স, যারা ধৈর্য ধরে এপিসোডটি শুনলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnandahorworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, এপিসোডের ঘটনাগুলো কেমন লাগলো এটা জানাতে কিন্তু মিস করবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানেও জানাতে পারেন। যারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হননি তাদের জন্য বলছি, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারেন। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনারা ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানে গিয়ে ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা 300K মাইল ফলকে পৌঁছে যাব আলহামদুলিল্লাহ। তো 300K উপলক্ষে স্পেশাল এপিসোড থাকছে। এছাড়া আমাদের উইন্টার হরর কার্নিভাল থাকছে। দারুণ এবং দুর্দান্ত কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। জীবনে প্রথমবারের মতো নিজ মাতৃভূমি থেকে অনেক দূরে আমি এপিসোড করছি। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার অক্ষমতাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ দোয়া করবেন সামনে থেকে আরও অনেক ভালো ভালো ঘটনার জন্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনারা কিন্তু ঘটনা পাঠাতে ভুলবেন না, ঘটনা পাঠানো থামাবেন না। আপনার ঘটনা থামালে কিন্তু আমরা এগোতে পারবো না। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের